হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে আমরা প্রপার এইচটিএমএলটাকে পড়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং এটা হচ্ছে এইচটিএমএল এর ফার্স্ট পার্ট, ঠিক আছে? এইচটিএমএল এর একটা ভিডিও আসতে চলেছে, সেখানে আমরা এইচটিএমএল এর কিছু গুরুত্বপূর্ণ ট্যাগস নিয়ে আলোচনা করেছি এবং সেগুলোকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দেখেছি। আর তারপরে আরেকটা ভিডিও আসতে চলেছে, যেখানে আসবে সিম্যান্টিক ট্যাগস। কারণ এই ভিডিওর মধ্যে আমি সিম্যান্টিক ট্যাগসের কাজ দেখাইনি, পরের ভিডিওতেও দেখাইনি। 3 নম্বর ভিডিওতে আমি সিম্যান্টিক ট্যাগসের কাজ দেখিয়েছি, এবং সেই ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হয়েছে। তারপরের ভিডিওতেই আমরা সিএসএস ধরতে শুরু করে দিয়েছি, ঠিক আছে? তো এই গোটা ওয়েব ডেভেলপমেন্ট সিরিজটাকে তোমরা কেমন এনজয় করছো, কতটা বুঝতে পারছো, কতটা বুঝতে পারছো না, অবশ্যই কমেন্টে জানিও। না হলে আমিও বুঝতে পারবো না যে তোমরা অ্যাকচুয়ালি কতটা জিনিসটাকে ক্যাচ করতে পারছো, ঠিক আছে? তো এই ভিডিওটা আশা করছি এই 3টে এইচটিএমএল নিয়ে ভিডিও দেখে নিলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে বলে মনে হয় না আমার। যদিও যদি না বুঝতে পারো, তার জন্য কমেন্ট করো অবশ্যই। আমি চেষ্টা করব আরও ভালোভাবে, আরও ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? তো এই ভিডিওটা কমপ্লিট করে নাও। ওয়েবসাইট বানানোর আগেই যেটা আমাদের জানতে হবে যে ওয়েবসাইট কিভাবে বানাতে হয়। ওয়েবসাইট কিভাবে বানাতে হয় যদি বলতে যাই, ওয়েবসাইট বানাতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে কোড। ঠিক আছে, কোডিং কি? ওয়েবসাইট বানাই আমরা কি দিয়ে? কিছুটা আমরা কোড ব্যবহার করি ওয়েবসাইট বানাতে গেলে, ঠিক আছে? এবার অনেকে বলতে পারে যে কোড ছাড়াও তো আমরা ওয়েবসাইট বানাতে পারি, যেমন আছে ওয়ার্ডপ্রেস আছে, উইক স্টুডিও আছে। তো এইগুলো হচ্ছে জাস্ট আমরা টেমপ্লেটস দিয়ে ওয়েবসাইট তৈরি করি, ঠিক আছে? ওটাকে হার্ড কোড বলে না। এন্ড ওখানে আমরা জাস্ট আমাদের কিছু টেমপ্লেটস দেওয়া থাকে, সেই টেমপ্লেটস গুলোকেই আমরা আমাদের মতো কাস্টমাইজ করে আমরা প্রপার একটা ওয়েবসাইট বানাতে পারি। বাট কোডের ঠিক উল্টোটা হয়। কোড দিয়ে আমরা কোডিং এর মাধ্যমে যা হোক কিছু আমরা বানাতে পারি আমাদের ওয়েবসাইট আমাদের নিজেদের পছন্দ মতো। আমরা যে সমস্ত জিনিস আমাদের নিজের মাথায় ভাবছি, যে সমস্ত কিছু অনুভব করছি যে একটা ওয়েবসাইটে যদি এইরকম একটা প্যাটার্ন দিতাম বা এই ধরনের ছবিটা স্টাইল হতো, তাহলে দেখতে খুব সুন্দর হতো, সেটা আমরা কোডের মাধ্যমে করতে পারি, কিন্তু এই টেমপ্লেটস এর মাধ্যমে করতে পারি না, যেগুলো ওয়ার্ডপ্রেস বা উইক স্টুডিও প্রোভাইড করে আমাদের, ঠিক আছে? তো প্রথমে বুঝতে হবে এই কোডিং কি, অ্যান্ড কোড কিভাবে কাজ করে। বেসিক্যালি আমি এই গোটা সিরিজটা একদমই এই সব থিওরি পার্টে গভীরে ঢুকবো না। আমি প্রথমে উপর দিয়ে চলে যাবো থিওরি পার্টের, অ্যান্ড আমরা কোডের যখন কোড লিখবো তখন আমি খুব ভালো করে এক্সপ্লেন করতে থাকবো জিনিসগুলো। সো ভিডিওটা পুরোটা দেখো। আর আমি তো রেকমেন্ড করবো যে স্কিপ করো না। হ্যাঁ, বরঞ্চ কিছু কিছু পার্টে রিমাইন্ড করে পিছনের ভিডিওগুলো আরেকবার দেখো, পিছনের পার্টগুলো আরেকবার দেখো, না হলে কোড কিন্তু মুখস্থ করা হয় না, কোড লিখে লিখে হয় অ্যান্ড বুঝে হয়। আর একটা জিনিস ফুল ফর্ম মুখস্থ করা হয়, সেটা আমি পরে বলছি। আচ্ছা, তো এখন বুঝে নিই কোড কিভাবে কাজ করে। তো জাস্ট ইমাজিন করো, এখন এই উপরগুলো ছেড়ে দাও, জাস্ট ইমাজিন করো এখানে আছে একজন ট্রান্সলেটার। বাংলায় একা আমরা যাকে দোভাষী বলি, ঠিক আছে? যাকে আমরা দোভাষী বলি। তো একটা ট্রান্সলেটারের কাজ কি? একজনের ল্যাঙ্গুয়েজ অন্যজনের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে তাকে বুঝিয়ে দাও। যেমন এ হচ্ছে আমার একটা ট্রান্সলেটার, ঠিক আছে? এ আমার একটা ট্রান্সলেটার। বাট আমি কি চাইছি? আমি চাইছি যে এখানে আছে একজন ইংলিশ, এখানে আছেন একজন আমেরিকার ফরেনার, ঠিক আছে? অ্যান্ড এখানে আমরা আছি একজন ইন্ডিয়ান। এবার আমরা ধরছি আমরা কি ল্যাঙ্গুয়েজে কথা বলছি? আমরা বলছি বেঙ্গলি। এবার বেঙ্গলি তো নিশ্চয়ই ফরেনার বুঝবে না, না? বেঙ্গলি এই ফরেনার বুঝবে না। তো ফরেনারকে কি করতে হবে? তার ভাষায় ইংলিশে কথা বলতে হবে। বাট আমরা তো ভাই ইংলিশে কথা বলতে পারি না। অ্যান্ড এ কি পারে? এ বাংলা ইংরেজি দুটোই পারে। এ বাংলা ইংরেজি দুটোই পারে। সো এ কি করছে? একে আমরা আমাদের কথাটা বলছি। একে আমরা আমাদের কথাটা বলছি বাংলা ভাষায় বলছি, হ্যাঁ? একে আমাদের কথাটা এলো বাংলা ভাষায়। অ্যান্ড এ কি করছে? এ নিজে এটা ইংলিশে কনভার্ট করছে। ইংলিশে কনভার্ট করে একে ইংলিশে বলে দিচ্ছে। আবার কি করছে? আবার এ যে এর ইংলিশের যে রিপ্লাইটা আসছে, এ কিন্তু বলছে ইংলিশে, অ্যান্ড এ এটা বাংলায় কনভার্ট করে আমাকে বাংলায় পাঠিয়ে দিচ্ছে। এইভাবে একজন ট্রান্সলেটর কাজ করে। ঠিক তেমন ধারায় এখানে কেমন হচ্ছে, আমরা আছি হিউম্যান। আমরা বুঝি না কম্পিউটারের ভাষা, অ্যান্ড কম্পিউটার বোঝে না আমাদের খাঁটি বাংলা ভাষা, হিন্দি ভাষা, উর্দু, মারাঠি, তামিল, কিচ্ছু বোঝে না। কম্পিউটার জাস্ট বোঝে একটা জিনিস, কম্পিউটার বোঝে 0 অ্যান্ড 1। কম্পিউটার 0 অ্যান্ড 1 ছাড়া কিছু বোঝে না, যেগুলো বাইনারি নাম্বার, ঠিক আছে? 0 অ্যান্ড 1 ছাড়া কম্পিউটার যেহেতু কিছু বোঝে না, আমরা হিউম্যানরা নিশ্চয়ই 0 অ্যান্ড 1 দিয়ে কিচ্ছু আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারবো না, বা আমরা বাংলা ভাষায় ইনস্ট্রাকশন দিলেও কম্পিউটার সেটা বুঝবে না। অ্যান্ড কম্পিউটার যদি আমাদের আউটপুটটা 0 অ্যান্ড 1 দেয়, সেটা আমরা কিছু বুঝবো না। তো আমরা কি করি? এখানে কাজ করে ট্রান্সলেটর হিসেবে একজন কোড এডিটর। কোড এডিটর কি? কোড এডিটর আমরা যেখানে কোড লিখি মূলত, সে কি করে? আমাদের লেখা কোডটাকে 0 অ্যান্ড 1 কনভার্ট করে বেসিক্যালি কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়, করে কম্পিউটারকে পাঠায়। তো আমরা ইনস্ট্রাকশন দিই কোড এডিটরকে, কোড এডিটর সেটা পাঠায় কম্পিউটারকে, অ্যান্ড কম্পিউটার ডাইরেক্ট ওর আউটপুটটা দেয় আমাদের ব্রাউজারে, ওয়েব ব্রাউজারে। মূলত কিভাবে কাজ করে এটা বেসিক আমি জাস্ট ওপর ওপর বলছি। এটা ক্রোম ব্রাউজার, ক্রোম একটা ব্রাউজার আছে। আমাদের সাফারি আছে, ফায়ারফক্স আছে, এরকম আরো অনেক আমাদের ব্রাউজার আছে, রাইট? তো ভিএস কোড যদি কেউ নাম শুনে থাকো, আমরা ইউজ করবো কোড এডিটর হিসেবে ভিএস কোড, ঠিক আছে? ভিজুয়াল স্টুডিও কোড, যেটা মাইক্রোসফটের একটা আন্ডার কোড এডিটর। তো ভিএস কোডের যদি নাম শুনে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে ভিএস কোড এখানে আছে। ভিএস কোড কি করে? হিউম্যান আমরা হচ্ছে ডাইরেক্ট যে কোডটা লিখলাম, কোডটা লিখে আমরা পাস করলাম কোথায়? কোড লিখে আমরা পাস করে দিলাম আমাদের কম্পিউটারকে।
কম্পিউটার কি করছে, সেটার আউটপুটটা ভিএস কোডের মাধ্যমে যদি তুমি করো, সে আউটপুটটা দেয় কোথায়, আমাদের ওয়েব ব্রাউজারে। যদি তুমি গুগল ক্রোম ইউজ করে থাকো, গুগল ক্রোমে দেখাবে, বা যদি তুমি অপেরা মিনি বা তুমি যদি সাফারি ইউজ করো, তাহলে সেখানে দেবো। এই হচ্ছে জাস্ট বেসিক পার্ট, ঠিক আছে। এবার আমরা কি বুঝবো, এবার আমরা বুঝবো এইচটিএমএল কি। এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে সব থেকে বেসিক ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করি। একটা ওয়েবসাইট বানানোর যে শূন্য প্ল্যাটফর্ম, ইন্ডেক্স ফর্ম, সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল দিয়ে হচ্ছে আমরা স্টার্ট করি আমাদের ওয়েবসাইটের জন্য কোড লেখা। এইচটিএমএল কি করে? এইচটিএমএল হচ্ছে আমরা যে সমস্ত ওয়েবসাইট দেখি, তার মধ্যে যত টেক্সট আছে, ছবি আছে, ভিডিও আছে, যত আইকনস আছে, যত আহ, লেখা আছে, সিম্বলস আছে, বাটনস আছে, লিঙ্ক আছে, সমস্ত কিছু আমরা এইচটিএমএল দিয়ে দেখতে পাই। অ্যান্ড এইচটিএমএল বেসিক্যালি একটা ওয়েবসাইটকে স্ট্রাকচার করে দেয়, যে আমার ওয়েবসাইটে আমি কি কি রাখবো অ্যান্ড কিভাবে রাখবো। যেমন একটা ফর্ম রাখতে পারি, একটা ট্যাগ টেবিল রাখতে পারি, কিছু ইনপুট ফিল্ড রাখতে পারি, কিছু সার্চের অপশন রাখতে পারি। সমস্ত কিছু আমরা এইচটিএমএল দিয়ে করতে পারি। এইচটিএমএল কি? এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর যে লেটেস্ট ভার্সনটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে HTML5। HTML এ আরো অনেক ভার্সন আছে, ঠিক আছে। তো HTML5 আমরা ইউজ করে থাকি। HTML5 is a markup language used for structuring and presenting hypertext documents of on the world wide web। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে কিছুটা এইভাবে বুঝতে হবে আমাদের। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে আমরা যখন কোনো কিছু সার্চ করি, ঠিক আছে, রাইট, আমরা ওয়েবসাইটের নাম জানি, ওয়েবসাইটের কি নাম জানি, আমরা ওয়েবসাইটের নাম জানি google.com। এখানে গুগল কি? এখানে গুগল হচ্ছে সাইট নেম, ঠিক আছে। এখানে গুগল হচ্ছে সাইট নেম, অ্যান্ড এখানে ডোমেন নেম হচ্ছে .com। এটা হচ্ছে ডোমেন নেম, অ্যান্ড এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডোমেন নেম। .com কি আমাদের ডোমেন নেম, অ্যান্ড এটা আমাদের কি, সাইট নেম বা হোস্টিং নেম, ঠিক আছে। অ্যান্ড তার আগেও আমরা কিছু জিনিস দেখে দেখে থাকি, ঠিক আছে। যেটা কি? যেটা হচ্ছে www. এবার কি? www. হচ্ছে www ডট হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তার আর একটা যে নাম বলবো আমি, সেই জিনিসগুলো কি, সেগুলো আমরা শর্টস ভিডিওর মাধ্যমে জানতে থাকবো আস্তে আস্তে। এমনকি এইচটিএমএল কেন, সমস্ত ল্যাঙ্গুয়েজেরই কিছু না কিছু পার্ট আমরা ডিটেলসে পড়তে থাকবো শর্ট ভিডিওয়ে। কারণ শর্ট ভিডিও আমরা স্পেসিফিক একটা যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবো। বাট বড় ভিডিওয়ে যদি কোনো কিছুকে আমরা তার মানে ডিটেলসে পড়তে চাই না, তাহলে টাইমটা অনেক বেশি লেগে যাবে, ভিডিওর লেন্থ অনেকটা বেড়ে যাবে। তার কারণে আমরা বলছি যে আমরা ওটা কিন্তু পড়বো কিসে, ওটা পড়বো শর্ট ভিডিওয়ে। তো একটা কোলন স্ল্যাশ স্ল্যাশ, এই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করতে থাকি। এই জিনিসটা আমরা সচরাচর সবাই দেখেছি, বাট অতটা ডিটেলসে কোনোদিনও ভাবিনি যে অ্যাকচুয়ালি এগুলোর কাজ কি, ঠিক আছে। এইটার কাজ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। এটার নাম হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এর কাজ কি, আমরা সেগুলো জানবো আমাদের শর্ট ভিডিও। হাইপারটেক্সট ট্রান্সফার ট্রান্সফার প্রোটোকল। তো এই জিনিসগুলো কি আমরা তো শর্ট ভিডিও জানতেই থাকবো। অ্যান্ড এগুলো জাস্ট আমাদের একটু জেনে রাখা দরকার ছিল, যে বেসিক নলেজের জন্য। অ্যান্ড এগুলো তেমন কিছু কাজে লাগে না, বাট এগুলো অবশ্যই নলেজের জন্য খুব ইউজফুল জিনিস। অ্যান্ড যদি জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করো, আমি অবশ্যই শর্ট ভিডিও এমনিই দেখাবো, কোনো প্রবলেম নেই। তো এটা হয়ে গেল আমাদের বেসিক পার্ট, ঠিক আছে। অ্যান্ড তারপর কি আছে? তারপর হচ্ছে আমাদের এইচটিএমএল যদি শুরু করে দিই এবার। এইচটিএমএল শুরু করার পরে আমরা কি দেখতে পাচ্ছি? ট্যাগস। এইচটিএমএল এর যে কোড লিখবো, এইচটিএমএল কোড মূলত আমরা ট্যাগের মাধ্যমে লিখে থাকি। ট্যাগ কেমন হয় এবার? ট্যাগ এই পেজে যদি বুঝতে নাও পারি, পরের পেজে আমরা সব বুঝে যাবো। ট্যাগস মূলত দু রকমের হয়, এক হচ্ছে কন্টেনার ট্যাগ, এক হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগ হচ্ছে কি? কন্টেনার ট্যাগের ডেফিনেশন তো এখানে লেখা নেই, বাট কি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। কন্টেনার ট্যাগ কি বলছে? দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগস আর অলসো নোন অ্যাজ অন অ্যান্ড অফ ট্যাগস। এবার এখানে বলেই দিয়েছে, কিছু একটা আইডিয়া আমরা বানাতে পারছি কি, দ্য ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগস আর অলসো নোন অ্যাজ অন অ্যান্ড অফ ট্যাগস। তার মানে এখানে কিছু একটা অন করা হচ্ছে, কিছু একটা অফ করা হচ্ছে, কিছু একটা ওপেন করা হচ্ছে, কিছু একটা ক্লোজ করা হচ্ছে। তো কি জিনিস যেটা অন করছি আবার অফ করছি? তো মূলত এখানে ট্যাগের কথা বলা হচ্ছে। ট্যাগ আমরা অন করতে পারি, সরি, ওপেন করতে পারি অ্যান্ড ক্লোজ করতে পারি। আবার এই ওপেনিং ট্যাগটাকে, তার মানে যে ট্যাগের মাধ্যমে আমরা আমাদের সিনট্যাক্সটাকে ওপেন করছি, কোডের লাইনটাকে ওপেন করছি, সেটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ। অ্যান্ড যেটা দিয়ে বন্ধ করছি সেটাকে বলি ক্লোজিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগ আবার ক্লোজিং ট্যাগ আবার আরেক নামে পরিচিত, যেটা হচ্ছে কি অন অ্যান্ড অফ ট্যাগ। এবার কন্টেনার ট্যাগ কি, ট্যাগ কিভাবে লেখে, সেটা আমরা নেক্সট পেজেই কিন্তু জানছি। অ্যান্ড এমটি ট্যাগ কি? এমটি ট্যাগের ডেফিনেশনটা যদি আমরা ভালো করে দেখি, দেয়ার ইজ নো নিড টু স্পেসিফাই দ্য ক্লোজিং ট্যাগ। এখানে ক্লোজিং ট্যাগটা কিন্তু আমাদের স্পেসিফাই করে বলার কোনো দরকার নেই, এখানে ডিফাইন করতে হয় না আলাদা করে যে ক্লোজিং ট্যাগ এটা, ঠিক আছে। অ্যান্ড দ্য ওপেনিং ট্যাগ শুড এন্ড উইথ এই সিম্বলটা, এটাকে বলে ফ্রন্ট ওয়ার্ড স্ল্যাশ। এই চিহ্নটাকে যদি আমরা ভালো করে দেখি, এটাকে বলে ফ্রন্ট ওয়ার্ড স্ল্যাশ।
অ্যান্ড এটাকে বলে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নগুলোকে এখানে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়, ঠিক আছে? অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয় অ্যান্ড এই সিম্বলটাকে এই গ্রেটার দ্যানকে বলা হয় ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যান্ড ইনস্টেড অফ এটা, ঠিক আছে? এইগুলো হচ্ছে কিছু বেসিক ব্যাপার। অ্যান্ড এবার যদি আমরা ট্যাগে আসি, আমরা কি বললাম ওখানে যদি নাও বুঝতে পারি আমরা এখানে প্রপারলি বুঝে নেবো। তো এখানে কন্টেনার ট্যাগ আর এমটি ট্যাগের কিছু ডেফিনেশন সরি ডিফারেন্স দেওয়া আছে। কি কি আছে? কন্টেনার ট্যাগস অলসো নোন অ্যাজ পেয়ার ট্যাগস। কন্টেনার ট্যাগকে আমরা পেয়ার ট্যাগ হিসেবেও জানি। এখানে কিন্তু আমরা বলেছিলাম কি, এখানে আমরা বলেছিলাম সরি এখানে আমরা কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগকে আমরা অন অ্যান্ড অফ ট্যাগ হিসেবে জানি। ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ বা অন অ্যান্ড অফ ট্যাগ কিন্তু কন্টেনার ট্যাগের ভিতরে থাকে, রাইট? আর এখানে আমরা কি পড়েছি, এখানে আমরা পড়েছি কন্টেনার ট্যাগকে পেয়ার ট্যাগ হিসেবেও আমরা জেনে থাকি। তো দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে, গুলিয়ে যাতে না যায়। অ্যান্ড এখানে কি বলা হয়েছে, রিকোয়ার বোথ অ্যান্ড ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ টু ডিফাইন দ্য বিগিনিং। আমাদের ডিফাইন করে দিতে হবে, আমাদের বলে দিতে হবে যে এটা ওপেনিং ট্যাগ অ্যান্ড এটা ক্লোজিং ট্যাগ, এখান থেকে ট্যাগটা শুরু হয়েছে এখানে শেষ হয়ে গেছে, যাতে বুঝতে পারি যে এটা এর বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য কন্টেন্ট, এই কন্টেন্টের শুরু এবং শেষ কোনটা, দ্যাট দে এনক্লোজ, যখন তারা বন্ধ হচ্ছে, রাইট? যদি আরেকবার ভালো করে বুঝে নিই, কন্টেনার ট্যাগস অলসো নোন অ্যাজ পেয়ার ট্যাগস রিকোয়ার বোথ অ্যান্ড ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ টু ডিফাইন দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য কারেন্ট এন্ড অফ দ্য কন্টেন্ট দ্যাট দে এনক্লোজ, ঠিক আছে? অ্যান্ড সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে কোডের একটা লাইন, যে লাইনটার জন্য ওই কোডটা রান হচ্ছে, ঠিক আছে? তো সিনট্যাক্সটা যদি দেখে নিই কিছুটা এরকম দ্বারা হয়, একটা ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে কি থাকে, ট্যাগের নাম থাকে। অ্যান্ড এই ট্যাগটার পরেই হচ্ছে, এই ট্যাগের পরেই আমরা আমাদের কন্টেন্টটা লিখতে আরম্ভ করে দিই, যেখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো, এখানে একটা টেক্সট দেবো, যা ইচ্ছা দিতে পারি। অ্যান্ড শেষে কিন্তু একটা, যদি সেটা কন্টেনার ট্যাগ হয় অবশ্যই আমাদের একটা ক্লোজিং ট্যাগ দিতে হবে বা ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করে এ করতে হবে, ঠিক আছে? রাইট? ট্যাগটাকে অবশ্যই ক্লোজ করতে হবে, ব্যাস। And empty tag কি? Empty tag is also known as self closing tag. Empty tag also known as self closing tag. Empty tag কে আমরা self closing tag হিসাবেও জেনে থাকি। And do not have a separate closing tag. এর কোনো আলাদাভাবে closing tag নেই। এই ট্যাগটা এর এখানে কিন্তু থাকে না। এর এখানে কি থাকে? They are written as a single tag with a forward slash before the closing angle bracket. তো এখানে বলা হচ্ছে যে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আছে না, এই যে ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আছে তার আগে কিন্তু একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এই চিহ্নটা কিন্তু এখানে থাকে, ঠিক আছে? যদিও আমি এখানে দিইনি, এটা না দিলেও মানে ট্যাগ চলে যায় অ্যান্ড এটা তেমন ধারা লাগেও না, ঠিক আছে? কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে এই ফরওয়ার্ড স্ল্যাশটা লাগে এখানে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা বুঝে গেলাম যে কন্টেনার ট্যাগ এমটি ট্যাগ কি। যদি মনে হয় আমি একটু তাড়াতাড়ি করছি তাহলে হয় স্পিডটা একটু স্লো করে নিও, আমি বলবো স্পিড স্লো করো না, পুরোপুরি ভিডিওটা দেখো, দেন আরেকবার দেখে নাও, ব্যাস। তারপর কি করছি, কন্টেনার ট্যাগ আবার দুই রকমের হয় কিন্তু। কন্টেনার ট্যাগ কিন্তু দুই রকমের হয়। কন্টেনার ট্যাগ কি কি হয়? সিমেন্টিক ট্যাগস অ্যান্ড নন সিমেন্টিক ট্যাগস, ঠিক আছে? তো দেখে নিই সিমেন্টিক ট্যাগস কোনগুলো, নন সিমেন্টিক ট্যাগস কোনগুলো। এখানে আরেকটা জিনিস দেখিয়ে দেবো যেটা আমরা বেসিক পার্টেই মানে আমাদের পুরোনো ভিডিওয়ে দেখে নিয়েছিলাম, ঠিক আছে? যে এখানে আমি একটা স্পেলিং মিস্টেক করেছি, ঠিক আছে? আমার এখানে একটা স্পেলিং ভুল আছে, সিমেন্টিকের ওয়াই না হয়ে এটা ইউ হয়, ই হয়, ঠিক আছে? এবারে ইটা কি করে করবো, এখানে জাস্ট সিলেক্ট করবো, ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করে দেখতে পেয়ে গেছি এই H2 এর ভিতরে আমার ই আছে, সরি ওয়াই আছে, এখানে আমি ই করে দেবো, ব্যাস। আমার কিন্তু এখানে শেষ, আমার কিন্তু আর এডিটর খুলতে হলো না, খুলে ওয়াই কেটে লিখতে হয়নি, আমি জাস্ট এখান থেকে ইন্সপেক্ট করে লিখে দিয়েছি। এবার এখানে কি বলা হয়েছে, কমন সিমেন্টিক ট্যাগস, সিমেন্টিক HTML ট্যাগস কি কি আছে? আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, পিকআপশন, ফিগার, ফুটার, হেডার, মেন, মার্ক, ন্যাভ, সেকশন, সামার, টাইম, রাইট? এবার এখানের মধ্যে কিছু কিছু জিনিস হয়তো আমরা কোডিং এর রিলেটেড বা ওয়েবসাইট রিলেটেড না জানলেও আমরা শুনেছি, বাইরে কোথাও হয়তো শুনেছি, যেমন চারটে নাম বলছি আমি, হেডার, ফুটার, ন্যাভ, সেকশন, এই চারটে হয়তো আমরা শুনেছি, নাও শুনতে পারি, কোনো প্রবলেম নেই। নন সিমেন্টিক ট্যাগস কোনগুলো আছে? নন সিমেন্টিক ট্যাগস আছে ডিভ আর স্প্যান। ডিভ আর স্প্যানের কাজ কি? এগুলো আমরা কোড লেখার সময়, এই প্রত্যেকটা ট্যাগের কাজ কিন্তু আমরা কোড লেখার সময় বুঝবো। এখন যদি মুখে মুখে বলি কিচ্ছু ভালো লাগবে না, আর আমি মুখে বলবোও না, কারণ আমাদের কোড লেখা জানতে হবে, কোড বলা না, রাইট? এবার আমরা কি পড়বো? এবার পড়বো ইউজফুল ট্যাগস ইন এইচটিএমএল। কিছু তার মানে ব্যবহারকারী ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর মধ্যে, যেগুলো আমরা পড়বো কি কি। এইচটিএমএল হেড, টাইটেল, লিঙ্ক, বডি, H1 থেকে H6, পি, প্রি, পিআর, এইচআর, এ মানে অ্যাঙ্কার, আইএমজি মানে ইমেজ, ভিডিও, বাটন, ওএল মানে অর্ডার লিস্ট, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এলআই মানে লিস্ট, টেবিল, টিআর মানে টেবিল রো, টিএইচ মানে টেবিল হেড, টিডি মানে টেবিল ডেটা, ফর্ম, ইনপুট, মার্কিউ, টেক্সট এরিয়া, সিলেক্ট, অপশন, রাইট? ব্যাস, এখানে আমাদের কিন্তু গোটা প্রেজেন্টেশন কমপ্লিট। এবার আমরা ডাইরেক্ট স্কিপ করবো আমাদের কোডে, আমাদের প্র্যাকটিক্যালে। তো চলো যাওয়া যাক। এবার এখানে কি করব, এখানে যদি আমরা প্রথমেই চলে আসি, এখানে দেখতে পাচ্ছি আমি একটা এমটি ফোল্ডার বানিয়ে রেখেছি কিনা, YT HTML নামে। এখানে কি আছে, এখানে বেসিক্যালি আমি আমার এটা খুলে নিয়েছি, ফোল্ডারটা খুলছি। ফোল্ডারটা খুলে এখানে আমি চলে যাবো VS কোডে। এবার VS কোড কি, যেখানে আমি বলে এসেছিলাম আমরা কোড লিখবো যেখানে, রাইট? তো VS কোডে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে এসে সার্চ করতে হবে ডাউনলোড, VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড, প্রথমেই চলে এসেছে, এখানে যাব। এখানে গিয়ে আমরা যদি উইন্ডোজে থাকি উইন্ডোজে ডাউনলোড করবো, লিনাক্সে থাকলে লিনাক্স, অ্যান্ড ম্যাক ওএসে থাকলে ম্যাক ওএসের জন্য আমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবো, এখান থেকে জাস্ট নর্মালি ডাউনলোড করে ইনস্টল করে নেবো। তারপর প্রথমবারের জন্য ভিএস কোড খুললে এরকম ধরে একটা
ইন্টারফেস তোমরা দেখতে পাবে। ব্যাকগ্রাউন্ডে এই হনুমানজির ফটোটা তোমরা নাও দেখতে পারো, তার মানে দেখতে পাবে না আর কি। এখানে কি করা হয়েছে, এখানে আমি এক্সটেনশন দিয়ে কিছু কাজ করেছি, যেগুলো তোমরা শর্ট ভিডিও জানতে পারবে যে তোমাদের ভিএস কোড এডিটর তোমরা কিভাবে কাস্টমাইজ করতে পারবে তোমাদের নিজেদের মতো। কারণ তোমরা যেখানে কাজ করছো, তোমরা যেখানে কোড লিখছো, সেটা যদি তোমাদের মতো দেখতে না হয়, একটু কেমন ধরা লাগে না, তো তার জন্য এটা করা আছে, ঠিক আছে। তো লেখাগুলো বেসিক্যালি এইরকমই দেখতে পাবে, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, এডিটিং ইনভলভ, এখানে ইভলভ, এখানে স্টার্ট আছে, নিউ ফাইল লেখা দেখতে পাবে, ওপেন ফাইল, ওপেন ফোল্ডার, অ্যান্ড এই দুটো দেখতে পাবে আই থিঙ্ক। অ্যান্ড রিসেন্টে যদি তোমরা প্রথমবারের জন্য ক্লিক তার মানে ডাউনলোড করো, ওপেন করো ভিএস কোড, তাহলে এই রিসেন্ট প্রজেক্টটা তোমরা কিছু দেখতে পাবে না, বিকজ এখানে তুমি যা যা করেছো আগে, তোমার যে যে প্রজেক্ট আছে সেগুলি এখানে দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে আমি ওয়েলকাম পেজটা কেটে দিয়ে এখানে ওপেন ফোল্ডারে যদি ক্লিক করি, যেহেতু আমাদের ওটা একটা ফোল্ডার ছিল অ্যান্ড ডেস্কটপে আছে ওয়াইটি এইচটিএমএল, রাইট। তো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট ফোল্ডার করে এখানে বলছে আমাদের কোনো ফাইল নেই, তো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল আগে ক্রিয়েট করে নিতে হবে, তো আমি ক্রিয়েট করে নেবো। এই জায়গাটাকে বলে আমাদের এক্সপ্লোরার, ঠিক আছে। এই জায়গাটাকে আমরা কি বলি, ফাইল এক্সপ্লোরার, ঠিক আছে। এখানে সমস্ত ফাইলগুলো রাখা হয়। এবার এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে না, ইন্ডেক্স হচ্ছে ফাইল নেম, ডট এইচটিএমএল হচ্ছে এক্সটেনশন। এবার এক্সটেনশন কি, এক্সটেনশন হচ্ছে আমরা যে কোনো ছবি দেখি, ভিডিও দেখি, ছবি যদি হয় আমরা দেখতে পাই ছবি শেষে ডট জেপিজি, ডট জেপিইজি, ডট পিএনজি, এরকম দ্বারা অনেক রকমের ছবি আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে ছবির টাইপ, ঠিক আছে, ছবির এক্সটেনশন। অ্যান্ড যদি ভিডিও বা গানের বলি, তাহলে ডট এমপি3, ডট এমপি4, ডট এমপি4 এ, এরকম দ্বারা হাজারও দেখতে পাই এক্সটেনশন আমরা। তো এগুলো হচ্ছে এক্সটেনশন, বেসিক্যালি এইটার মাধ্যমে আমাদের কোড এডিটর বুঝছে যে এখানে আমরা এইচটিএমএল এর জন্য কোড লিখছি, রাইট। এবার নাম আমরা যা ইচ্ছা দিতে পারি, নাম আমরা যা ইচ্ছা দিতে পারি, দিয়ে শেষে জাস্ট ডট এইচটিএমএল টা আমায় দিতে হবে, তবেই দেখবো আমার এইচটিএমএল এর লোগোটা এসে গেছে, রাইট। তো এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিচ্ছি, ইন্ডেক্স লেখা হয় বেসিক্যালি হচ্ছে, কারণ ইন্ডেক্স দিয়ে শুরু হচ্ছে না, আমার তো এর আগে কোনো ফাইল নেই, ইন্ডেক্স ফর্ম মানে জিরো, ঠিক আছে। জিরোর আগেও যদি কিছু থাকে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ফর্ম। এবার এখানে আমরা কোডটা লিখতে যদি শুরু করি, ওখানে আমরা যদি কোডটা দেখে আসি আরেকবার, কোডে কি কি ছিল, এটা কোথায় করলো ভাই, আচ্ছা, কোডে কি কি ছিল, এইচটিএমএল আমি বেসিক্যালি এখানে কিছু কিছু তার মানে নিচে নিচে লিখে দিয়েছি যে কোনটার পর কি লাগে, বেসিক্যালি কি শিখতে হয়। অ্যান্ড এই দুটো কলাম কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্ব, এই দুটো কলাম কিন্তু আমরা ভালো করে পড়বো, রাইট। তো এখানে যদি দেখে নিই, এইচটিএমএল হেড, টাইটেল, লিঙ্ক, বডি, H1 থেকে H6, পি, প্রি, বিআর, এইচআর, রাইট। তো এখানে আমি যেমন করে এসেছিলাম তেমন দ্বারা লাগাবো, এইচটিএমএল লাগালাম, এইচটিএমএল এর পরে লাগাবো হেড, এইচটিএমএল এর পরে দিলাম হেড, তারপরে হেডের ভিতরে থাকে টাইটেল, টাইটেলের মধ্যে আমরা যে কোনো কিছু টাইটেল দিতে পারি, অ্যান্ড এখানে দিতে পারি লিঙ্ক ট্যাগ, লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা সিএসএস হচ্ছে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা ছবির ছোট বড় করতে পারি সাইজ, অ্যান্ড ওয়েবসাইটে কালার করতে পারি, প্রপার ডিজাইন করতে, প্রপার স্টাইল করতে আমরা সিএসএস ব্যবহার করে থাকি। সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল সেট, রাইট। তো এটা আমরা কি জিনিস, সেগুলো আমরা পরে শুনবো যখন সিএসএস শিখবো। অ্যান্ড হেডের বাইরে থাকে বডি। তো আরেকটা জিনিস, এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, কোডগুলো কিছু মনে রাখতে হবে না, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। আমরা বুঝে নেবো এইচটিএমএল থাকে, এইচটিএমএল এর দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে হেড, একটা পার্ট হচ্ছে বডি, রাইট। হেড, বডি। হেডের ভিতরে কি কি থাকে, হেডের ভিতরে থাকে মেটা, তারপর থাকে টাইটেল, তারপর থাকে লিঙ্ক, আরো যা কিছু হেডের ভিতর থাকা সেগুলো আমরা পরে দেখবো। অ্যান্ড বডির ভিতরে থাকে যে সমস্ত গোটা জিনিসটাকে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখতে চাইছি, ওয়েবসাইটের ভিতরে দেখতে চাইছি, সমস্ত কিছু আমরা বডির ভিতরে লিখবো, রাইট। তো এখানে যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এটাকে আমি কেটে দেবো, কেটে দিয়ে শিফট প্রেস করে 1 প্রেস করব ফর দ্যাট এক্সক্লেমেটরি আইকন, অ্যান্ড এখানে এন্টার করে দিলেই দেখতে পাবো আমাদের বয়লারপ্লেট চলে এসেছে, এটাকে আমরা বয়লারপ্লেট বলে থাকি, এই স্ট্রাকচারটাকে আমরা বয়লারপ্লেট বলি, এইচটিএমএল বয়লারপ্লেট। তো এখানে কি কি বলে দিয়েছে, ডকুমেন্ট টাইপ আছে এইচটিএমএল, এইচটিএমএল ল্যাং ইংলিশ, হেডের মধ্যে মেটা আছে। মেটা কি, মেটা হচ্ছে যে বেসিক, যদি ওপর ওপর বুঝতে পারো যে ওয়েব ব্রাউজার আমাদের গোটা ভিউ দিচ্ছে, গোটা ভিউ আছে যে এই রকম দ্বারা ওয়েবসাইটটা আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে, তো ওটা মেটা ট্যাগের জন্য হয়। অ্যান্ড টাইটেল কি, টাইটেল হচ্ছে, টাইটেল কি সেটা বোঝার জন্য আরেকটা জিনিস বলে রাখি, ভিএস কোড ডাউনলোড করার পরই এখানে তোমরা বাঁদিকে দেখতে পেয়ে যাবে ফাইল এক্সপ্লোরারের পাশেই এক্সটেনশনস বলে একটা অপশন আছে। এক্সটেনশনে গিয়ে তোমরা এখান থেকে সার্চ করো লাইভ সার্ভার, লাইভ সার্ভার সার্চ করে ঋত্বিকদের লাইভ সার্ভার পেয়ে যাবে তোমরা, এটাকে ইনস্টল করলে এটা এনেবল হয়ে যায়। দেন তোমরা যদি এখানে ভিএস কোডে এসে রাইট ক্লিক করো, ওপেন উইথ লাইভ সার্ভারের অপশন পেয়ে যাবে, কিংবা এখানে গো লাইভের অপশন পেয়ে যাবে নিচে। যদি এখানে ক্লিক করো তোমরা ডাইরেক্ট তোমাদের ওয়েব ব্রাউজারে রিডাইরেক্ট হবে, যেমনটা আমি ওখানে থিওরি বাইটা বলেছিলাম যে আমাদের ভিএস কোড কি করে, আমাদের থেকে কোড ইনপুটটা নেয় ভিএস কোড, নিয়ে সেটা কম্পিউটারের কাছে ইনপুট দেয়, অ্যান্ড লাইভ যেটা দেখায় তার মানে আউটপুটটা দেখায় আমাদের ওয়েব ব্রাউজারে। ঠিক তেমন দ্বারা আমাদের কিন্তু এখানে ওয়েব ব্রাউজার খুলে গেছে। এবার হেড, হেডিং, হেডার, এই দুটো জিনিস কিন্তু, এই তিনটে জিনিস কিন্তু খুবই আলাদা আলাদা, বাট নাম অনেকটা এক বলে অনেকে গুলিয়ে ফেলে। হেড কোনটা, বডি কোনটা, ঠিক আছে, হেড কোনটা, হেড হচ্ছে বেসিক্যালি এই যে পার্টটা আছে আমাদের কোনো ওয়েবসাইটের উপরের মাথায় যে এই জায়গাটা থাকে, এই জায়গাটাকে আমরা হেড জানি, রাইট। এখানে যে ডকুমেন্ট লেখা দেখতে পাচ্ছি, আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম যেটা হচ্ছে এখানে একটা হেড আমরা, সরি, ডকুমেন্ট লেখা একটা দেখতে পাচ্ছিলাম, রাইট। তো এটা কোন ট্যাগের ভিতরে আছে, এটা টাইটেল ট্যাগের ভিতরে আছে, যেমনটা বলেছিলাম এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, মাঝখানে আছে আমাদের কন্টেন্ট। তো এই ডকুমেন্টটা, অ্যান্ড এখানে এই ডকুমেন্টটা কি সেম, একদমই সেম।
এখানে আমি এখানে লিখছি, বাট তোমরা ফোকাস করো এই জায়গাটায়। আমি যখনই এখানে লিখতে যাচ্ছি YT HTML1, তো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, রাইট? তো এই জিনিসটা হচ্ছে আমাদের লাইভ সার্ভারের কাজ। অ্যান্ড এখানে বডির ভিতরেই আমার প্রথমেই জেনেছিলাম H1 থেকে H6, রাইট? তো H1 থেকে H6 পর্যন্ত বোঝাতে গেলে আমার একটু বেসিক্যালি এইভাবে আমি বোঝাই যে হেডিং হেডিং নামের একজন লোক আছেন, ঠিক আছে? যার টোটাল 6টা ছেলে 6টা ছেলে আছে, রাইট? তো এবার ছেলেগুলোর নাম আছে, রাইট? আরে ভাই, ছেলেগুলোর নাম হলো ছেলেগুলোর নাম কি? প্রথম ছেলের নাম হচ্ছে, বড় ছেলের নাম হচ্ছে H1, H2, H3, H4, H5 অ্যান্ড H6। এইভাবে কিছুটা আমাদের H1 থেকে H6 পর্যন্ত আমরা পড়বো, রাইট? তো কি হয়েছে বেসিক্যালি এখানে আমরা যদি বুঝি যে একজন লোক আছে, হেডিং নামের একজন লোক আছে। তো লোক তো আছে, লোকটার নাম হচ্ছে হেডিং। এবার যার টোটাল কটা ছেলে আছে? 6টা ছেলে আছে। ছেলেগুলোর নাম হলো H1 মানে বড় ছেলে H1, তারপর H2, তারপর H3, তারপর H4, তারপর H5, তারপর H6। তো কেমন করে বলবো? না, যে H1 হয় তার বয়সটা নিশ্চয়ই বেশি হয়, যে H2 হবে তার বয়স নিশ্চয়ই H1 এর থেকে ছোট হবে, আবার যে H3 তার H1 H2 দুজনের থেকে ছোট হবে বয়স, H4 এর এদের তিনজনের থেকে ছোট হবে, H5 এর এদের চারজন, অ্যান্ড H6 সবার থেকে ছোট, রাইট? এইভাবেই যদি আমরা বুঝে নিই যে H1, ঠিক আছে, H1 টোটাল আমার 6টা আসবে। এবার এখান থেকে কি করবো? এখান থেকে H2, H3, H6, এইভাবে আমরা করে নিলাম। অ্যান্ড সবকিছুর ভিতরে আমি একটাই কন্টেন্ট দিচ্ছি, ঠিক আছে? হ্যালো কোডার্স, ঠিক আছে? আমি জাস্ট এইটা লিখেছি। এখানে কি লিখেছি আমি? H1 নিয়েছি, হ্যালো কোডার্স লিখেছি, H2 এর ভিতরেও তাই লিখেছি, H3, H4, H5, H6 সবকিছুর ভিতরে আমি এই একটাই টেক্সট লিখেছি, হ্যালো কোডার্স। অ্যান্ড এখানে যদি আমরা দেখি, এখানে আমরা কি দেখছি যে হেডিং নেম আছে, হেডিং নামের একজন লোক আছেন যার টোটাল 6টা ছেলে আছে। ছেলেগুলোর নাম হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। এবার এখানে ছেলেগুলোর নাম হিসাবে, বয়স হিসাবে এখানে চলে এসেছে হ্যালো কোডার্স। H1 যেহেতু সবার থেকে বয়সে বড়, তাই এর সাইজ আছে সবার বড়। H2 H1 এর থেকে ছোট, H3 দুজনের থেকেই ছোট, H4 তিনজনের থেকে ছোট, H5 চারজনের থেকে ছোট, H6 সবার থেকে ছোট। এইভাবে আমরা জাস্ট হেডিং ট্যাগের কাজটা জেনে নিলাম। হেডিং আমরা কোথায় লিখি? হেডিং তো আমরা সবাই লিখে থাকি না খাতার উপরে। যখন কোনো নতুন টপিকের নাম স্যারেরা আমাদের হেডিং করতে বলে, তো আমরা অবশ্যই ওপরের মাঝখানে করে একটু লেখার চেষ্টা করি, একটু অন্য কালিতে একটু মোটা করে বুলিয়ে। তো তেমন দ্বারাই আমরা হেডিং এখানে বুঝে নিয়েছি, রাইট? তো এবার আমরা কি বুঝবো? এবার আমরা বুঝবো পি ট্যাগের কাজ। পি ট্যাগ কি? পি হচ্ছে প্যারাগ্রাফ। তো পি যেহেতু প্যারাগ্রাফ, আমি এখানে প্যারাগ্রাফ তো লিখে দিয়েছি, ব্যাস। জাস্ট কাজ এইটুকুনি, ঠিক আছে? পি ট্যাগের কাজ এইটুকুনি। এবার পি ট্যাগের মাধ্যমে আমরা যেকোনো লেখা দিতে পারি। যেমন ধরো কোনো ব্লগ সাইট আছে যেখানে কোনো ব্লগ লেখা হয়, কোনো ট্রাভেলস এর সাইট আছে যেখানে কোনো ফিডব্যাকস লেখা থাকে, রিভিউ লেখা থাকে, এন্ড কোনো আর্টিকেল সাইট আছে, কোনো নিউজ সাইট আছে, সেখানে জাস্ট এই পি ট্যাগ আর প্রি ট্যাগের কাজ হয়। প্রি ট্যাগ কি? পি আর প্রি ট্যাগ অনেকটা সেম কাজ, বাট সেম বাট ডিফারেন্ট বলে একটা রিলস চলছিল, ঠিক তেমন ধারাই আছে। তো প্রি আর প্রি ট্যাগ অনেকটা সেম হলেও এখানে বড় একটা ডিফারেন্স আমরা লক্ষ্য করব। প্রি ট্যাগের ফন্ট স্টাইল আর প্রি ট্যাগের ফন্ট স্টাইল কিন্তু আলাদা, রাইট? এর টেক্সটের যে স্টাইলটা আছে, এর স্টাইলটা কিন্তু এর স্টাইলটা কিন্তু দুটো আলাদা, রাইট? এবার কি হচ্ছে, পিট্যাগ কেমন হয়েছিল? পিট্যাগ হচ্ছে এইখানে যেমন ভাবে, এইখানে যতটুকুন ধরছে এই সাইডটায় ততটুকুন পর্যন্ত রাখছে, অ্যান্ড বাকিটা এই দিকে নামিয়ে রিপিট করে দিচ্ছে। কিন্তু প্রিট্যাগ এটা করছে না। প্রিট্যাগ কি করছে? প্রিট্যাগ এটাকে ওই সাইডে নিয়ে চলে যাচ্ছে, যার জন্য আমাদের নিচে একটা স্ক্রল বার আসছে। সেই স্ক্রল বারটাকে ধরে আমরা এই সাইডে আনতে পারছি, রাইট? তো এ কিন্তু আমাদের লাইনটাকে ব্রেক করছে না। অ্যান্ড এ কিন্তু সমস্ত ট্যাগ কিন্তু এই বাম দিক থেকে ঘেসে একদম স্টার্ট হয়েছিল লেখা, কিন্তু প্রিট্যাগ এই এখান থেকে হচ্ছে। এবার কিভাবে এটা কাস্টমাইজ করতে পারি আমরা? প্রিট্যাগ বেসিক্যালি কি করে? আমাদের কোড এডিটরে প্রিট্যাগকে আমরা যেভাবে যে পজিশনে যেমন ভাবে রাখি, যেমন ভাবে লিখি, ও আমাদের ওয়েব ব্রাউজারে ঠিক সেই পজিশনটা নেয়। যেমন আমি যদি এই জায়গাটাকে সিলেক্ট করার চেষ্টা করি, এই জায়গাটা সিলেক্ট হবে না। অ্যান্ড যদি এইখানটা সিলেক্ট করার চেষ্টা করি, এ কিন্তু সিলেক্ট হচ্ছে। বা এই জায়গা পর্যন্ত এটা ভেঙে এসেছে, এইখানেও সিলেক্ট হচ্ছে, এখানেও সিলেক্ট হচ্ছে। তো এ কিন্তু এই বাকি জায়গাটাকে এখানে ওয়েব ব্রাউজারে শো করে, যে এই জায়গাটাও শো করে দেয়, ঠিক আছে? এবার এখানটা যদি আমি কেটে দিই, তাহলে দেখতে পাবো এ কিন্তু আস্তে আস্তে সরে সরে চলে আসছে, এবং এ কিন্তু পুরোটা সরে চলে এলো। এবারে ইলিট লেখা আছে, আমি যদি একে এর মতো করেই ভাঙতে চাই, তাহলে এই ডি যেখানে আছে না, এখানে এসে আমি একটা এন্টার মারবো, দেখতে পাবো এ চলে এসেছে। এখানে জায়গাটা আছে, এটা যাতে না আসে তার জন্য আমি এখানে স্পেসটা কেটে দেবো। এবার কি আছে? এরপর আছে এই এখান থেকে নেবে গেছে, রাইট?
তো কোথা থেকে নেমে গেছে দেখি একটু। আমি যদি এখান থেকে নামাতে চাই তাহলে এই লেখাটার পর থেকে আমি এখানে নামিয়ে দেওয়ার চেষ্টা করবো, রাইট? তো কিভাবে নামাবো? এখানে এসে একটা এন্টার দিয়ে দেবো অ্যান্ড এখানে এসে একটা ব্যাক স্পেস মেরে দেবো। তো লেখাটা আমার নেমে গেল। আবার আমি যদি এখানে নামাতে চাই, আবার এখানে এসে আমি একটা স্পেস দেবো, তাহলে সরি এন্টার দেবো, এখানে ও নেমে যাবে। এখানে এসে যদি একটা এন্টার দেবো, এও নেমে যাবে। তাহলে দেখবো নিচের কিন্তু স্ক্রল বারটা আমাদের চলে গেছে। তো প্রি ট্যাগের কাজ আমরা মোটামুটি বুঝতে পারলাম, অ্যান্ড পি ট্যাগের কাজও আমরা কিন্তু বুঝে নিলাম, রাইট? এবার আমাদের কি আছে? এবার আছে আমাদের এইচআর আর বিআর। বিআর এর কাজ কি? বিআর এর কাজ আমরা যদি এখানে ফুল স্ক্রিন করে দিই তাহলে দেখতে পারবো এটা কিন্তু রেসপন্সিভনেস চলে গিয়ে এই কিন্তু গোটাটাকে আমাদের সিন করছে, যতখানি এই গোটা এতে ধরছে। আমার ডিসপ্লেটা যদি, আমার মনিটরটা যদি আরো বড় হতো তাহলে এই কিন্তু এই গোটা টেক্সটটাকে একটা লাইনেই কভার করে দিত। তো আমি কি চাইছি? আমি চাইছি আগে যেমন ছিল এখানেও তেমনই দেখাবো। তো কিভাবে দেখাবে? আমি চাইছি এই প্রি ট্যাগটা যেমন আছে তেমন দ্বারাই আমার এই পি ট্যাগটাও দেখাবে। এটা করার জন্য আমায় কি করতে হয়? এটা করার জন্য আমায় করতে হবে হচ্ছে এই যে এখানে এসে ইলিটের পর যে এখানে আছে, এখানে এসে আমি একটা বিআর ট্যাগ নেবো, যেটার নাম হচ্ছে ব্রেক রো বা ব্রেক লাইন। বিআর ট্যাগ নিয়েছি। বিআর ট্যাগ নেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি এখানে বিআর লেখা কেন চলে গেলো ভাই? ये तो गड़बड़ हो गया। রিফ্রেশ, বিআর লেখা চলে গেছে, রাইট? তো এবার কি করব? এবার আছে তারপর আমার এই টেক্সটটা, ঠিক আছে? ভ্যালিডেটরের পর আমি যদি করি, ভ্যালিডেটর আছে, ভ্যালিডেটর পর আমি একটা বিআর ট্যাগ নেবো অ্যান্ড দেন এখান থেকে বাকিটা ঠিকই আছে, এই কোশ্চেন মার্কস এর পরে একটা বিআর ট্যাগ নেবো। তো এবার যদি আমি ফুল স্ক্রিন করি এটাকে, তারপর দেখছি এ যেমন আছে ঠিক তেমন দ্বারা কিছু একটা পজিশন এ কিন্তু নিয়ে নিয়েছে। তো বিআর ট্যাগের মূলত এটাই কাজ, যেখান থেকে আমি চাইছি লাইনটা ব্রেক করে নিচের লাইনে নিয়ে চলে আসবো, সেইখান থেকে আমি প্যারাগ্রাফ চেঞ্জ করার জন্য বিআর ট্যাগ ইউজ করব। তারপর আছে আমাদের কি এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ মূলত হরাইজন্টাল রো। হরাইজন্টাল রো মানে একটা হরাইজন্টাল বরাবর একটা লাইন আমায় ক্রিয়েট করে দেয়। যেমন এখানে যদি আমি একটা এইচআর দিই, দেখতে পারবো একদম এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত একটা লম্বা লাইন আমায় দিয়ে দিয়েছে, রাইট? এটা হচ্ছে আমার এইচআর এর কাজ। এবার এই জিনিসগুলো কি করে স্টাইল করতে হয় সেগুলো এইচটিএমএল দিয়ে অবশ্যই করা যায়, অ্যান্ড এইচটিএমএল দিয়ে প্রপারলি করা যায়, বাট আমরা শিখবো সিএসএস দিয়ে। বিকজ আমরা এখানে শুধুমাত্র এইচটিএমএল পড়ছি না, আমরা এখানে পড়ছি গোটা ওয়েব ডেভেলপমেন্ট। যা কিছু লাগে আমাদের সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোই আমরা এখানে শিখতে থাকবো আস্তে আস্তে, রাইট? এবার বিআর এর পরে আমরা চলে যাবো, সরি এইচআর এর পরে আমরা চলে যাবো অ্যাঙ্কার ট্যাগে। যতদূর সম্ভব এখানে অ্যাঙ্কার ট্যাগই ছিল, অ্যান্ড এখানে আমাদের মূলত সবই কমপ্লিট হয়ে গেল। এইচটিএমএল, হেড, টাইটেল, লিঙ্ক, বডি, H1 থেকে H6, কি, প্রি, বিআর, এইচআর, এই ট্যাগগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আছে অ্যাঙ্কার, ইমেজ, ভিডিও, বাটন, ওয়েল। তো এই চারটা এবার আমরা পড়বো আস্তে আস্তে, এই চারটে অ্যাঙ্কার, ইমেজ, ভিডিও, বাটন। অ্যাঙ্কার ট্যাগ কি? অ্যাঙ্কার ট্যাগ মূলত কোনো কিছুর সাথে কোনো কিছু লিঙ্ক করাতে আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করে থাকি। এবার লিঙ্ক মানে এবার কিসের লিঙ্ক? এখানে আমি আগের দিনও বুঝিয়েছিলাম, তার প্রমাণটা তোমরা দেখতে পাচ্ছ, বাট আমি আরেকবার বুঝাবো, ওগুলো কিছু বুঝতে পারবে না। এখানে মূলত আমাদের দুটো পেজ আছে, দুটো ওয়েব ব্রাউজারের পেজ আছে। আমরা ওয়েবসাইটের যা কিছু দেখতে পাই সেগুলোকে আমরা ওয়েব পেজ জানি। ওয়েবসাইটের ভিতর যে পেজগুলো আমরা দেখতে পাই তাদের আমরা ওয়েব পেজ বলে জানি। এবার এখানে আমার মাল্টিপলস পেজ আছে, আমি ধরছি এখানে আমার মাল্টিপলস পেজ আছে। এবার আমরা প্রত্যেকেই এরকম দ্বারা কিছু একটা দেখতে পাই যে আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢুকেছি, ওয়েবসাইটের ওপরে কিছুটা এরকম ধরনের একটা ন্যাপবার থাকে, যেটাকে আমরা নেভিগেশন বার হিসাবেও জানি, ঠিক আছে? ন্যাপবার। এবার এই ন্যাপবারের কাজ কি? ন্যাপবারের কাজ দেওয়া থাকে আমাদের, যেমন হোম। তো আমরা কিছুটা এরকম ধরনের ন্যাপবার দেখতে পাই, ঠিক আছে? এবার আমরা কি করব? আমরা করব হচ্ছে, তো এইভাবে আমরা কি করলাম? আমরা চলে এলাম, ঠিক আছে? এবার এখানে কি হবে? এখানে কাজটা হচ্ছে আমাদের কি না, এই যে হোম লেখাটা আছে না, হোম লেখাটা আমরা এখন আসি হচ্ছে হোম পেজে আছি, তাই আমাদের হোম লেখাও দেখাচ্ছে, এগুলোও দেখাচ্ছে। সেটাও তো আমরা বুঝতে পারলাম যে আমরা হোম পেজে আছি, তার জন্য এটা হচ্ছে, রাইট? এখানে আমরা হোম পেজে আছি, এখানে আমরা থাকবো অ্যাবাউট পেজে। এখানে আমরা থাকছি অ্যাবাউট পেজে, অ্যান্ড এখানে আমরা থাকছি কন্ট্যাক্ট পেজে। এবার আমরা কি বলছি? আমরা বলছি যে এখানে ন্যাপবার তো আছে, ন্যাপবারে অপশনস তো দেওয়া আছে যে হোম আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে। বাট এই হোমে যখন আমরা ক্লিক করব, হোম পেজটা যেন এই হোম পেজের সাথেই লিঙ্ক হয়ে থাকে। হোম পেজটা যেন এই হোম পেজের সাথেই লিঙ্ক হয়ে থাকে, যাতে আমরা এই হোম পেজে যদি ক্লিক করি, এই হোমে যদি ক্লিক করি, এ আমায় হোম পেজে রিডাইরেক্ট করে দেবে। নিশ্চয়ই হোমে ক্লিক করলে আমায় অ্যাবাউটে নিয়ে যাবে না। তো তেমন ধারাই আমাদের কি করতে হবে? এই হোমটাকে আমাদের হোম পেজের সাথেই লিঙ্ক করাতে হবে। আবার অ্যাবাউট পেজটাকে কি করতে হবে? অ্যাবাউট এর সাথে আমাদের অ্যাবাউট পেজের লিঙ্ক করাতে হবে। কন্ট্যাক্ট পেজের সাথে কন্ট্যাক্ট পেজের লিঙ্ক করাতে হবে। আবার এখানে হোম পেজ, এই যে হোম পেজ আছে, এখানে তো ক্লিক করলে আমার নিশ্চয়ই এখানে পাঠাতে হবে, কারণ হোম পেজ তো আমাদের এটাই, এটাই তো আমাদের হোম পেজ। তো হোমে ক্লিক করলে হোমেই পাঠালো। অ্যাবাউটে যদি ক্লিক করে তাহলে কিন্তু আমাদের এই অ্যাবাউটেই রাখতে হবে, বিকজ এটাই আমাদের অ্যাবাউট পেজ। আবার যদি কন্ট্যাক্টে ক্লিক করে তাহলে কন্ট্যাক্ট পেজে লিঙ্ক করতে হবে। তাহলে কি হলো? হোম পেজের সাথেও দুটো পেজ লিঙ্ক হলো, কি কি? সরি, হোম পেজের সাথেও তিনটে পেজ লিঙ্ক হলো, কি কি? হোম পেজ তো হলোই, অ্যাবাউট পেজ হলো, কন্ট্যাক্ট পেজ হলো। আবার হোম পেজ অ্যাবাউট পেজের সাথেও কটা পেজ লিঙ্ক হলো? তিনটে লিঙ্ক।
কি হোম পেজের লিঙ্ক হলো একটা, অ্যাবাউট পেজের সাথে অ্যাবাউট পেজেরই একটা লিঙ্ক হলো, কন্ট্যাক্টের সাথে কন্ট্যাক্ট সরি অ্যাবাউট পেজের সাথে কন্ট্যাক্টের লিঙ্ক হলো একটা। আবার এই কন্ট্যাক্ট পেজের সাথে কটা লিঙ্ক হবে? 3টে লিঙ্ক হবে। কি কন্ট্যাক্ট পেজের সাথে কন্ট্যাক্ট তো প্রথমেই লিঙ্ক হয়ে যাবে, বিকজ কন্ট্যাক্ট পেজ একটাই আছে। অ্যাবাউট পেজের সাথে অ্যাবাউট পেজ লিঙ্ক হবে, আবার হোম পেজের সাথে হোম পেজ লিঙ্ক হবে। তো কিছুটা এরকম দাঁড়া ব্যাপার। এটাকে যদি আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, তাহলে আরেকবার যদি আমরা দেখি লিঙ্ক কি জিনিস, লিঙ্ক করাতে মূলত এইভাবে কাজ হয় যে আমাদের হোম আছে, হোম কি করছে, হোমের কাজ হচ্ছে এইরকম দাঁড়া কিছু একটা। হোম কি করছে, হোম যে ঘুরিয়ে আমায় হোম পেজেই লিঙ্ক করিয়ে দিচ্ছে, রাইট? হোম আমায় ঘুরিয়ে হোম পেজেই লিঙ্ক করিয়ে দিচ্ছে। হোম আমায় ঘুরিয়ে হোম পেজের সাথেই লিঙ্ক করিয়ে দিচ্ছে। এবার কি হচ্ছে, এবার হচ্ছে অ্যাবাউট পেজ কি করছে, অ্যাবাউট পেজ আমার করছে, অ্যাবাউট পেজ আমার করছে অ্যাবাউট পেজের সাথেই লিঙ্ক। অ্যাবাউট পেজ করছে আমার অ্যাবাউট পেজের, সরি, হোম পেজ করছে আমার হোম পেজের যে অ্যাবাউট লেখাটা আছে না, ধরো ন্যাপবার তো আছেই, ন্যাপবারের মধ্যে আমার হোম পেজে 3টে টোটাল অপশনস আছে। কি আছে? হোম আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে। হোম পেজ আমার হোম পেজের ন্যাপবারে আছে হোম লেখাটা। তো ন্যাপ হোম পেজের ন্যাপবারে যে হোম লেখা আছে তার সাথে আমায় করাতে হচ্ছে হোম পেজেরই লিঙ্ক। আমি এই পেজে আছি, এই পেজের উপরে যে এই লেখা আছে তার সাথে আমায় এই পেজেরই লিঙ্ক করাতে হচ্ছে। এটা বোঝার ব্যাপার আছে। আমি যে এই হোম পেজে আছি, হোম পেজের উপরে যে ন্যাপবারে হোম লেখা আছে তার সাথে আমায় এই পেজেরই লিঙ্ক করাতে হচ্ছে। যদি কেউ ভুলেও এখানে ক্লিক করে দেয়, তাহলে আমার এই পেজেই যেন চলে আসে, যেন এখানে ক্লিক করে দিলে অ্যাবাউট বা কন্ট্যাক্ট পেজে না চলে যায়। অ্যান্ড এখানে যে কন্ট্যাক্ট লেখাটা আছে, কন্ট্যাক্ট লেখার সাথে আমার লিঙ্ক করাচ্ছে কন্ট্যাক্ট পেজের। কন্ট্যাক্ট লেখার সাথে লিঙ্ক করানো হচ্ছে কিসের? আমার কন্ট্যাক্ট পেজ লিঙ্ক করানো হচ্ছে, রাইট? তো আমরা এরকম কিছু করি। অ্যাবাউট এর জন্য আমরা ইউজ করি গ্রিন কালি, হোমের জন্য করি হোয়াইট কালি, অ্যান্ড এর জন্য করি এই কালি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের হোম পেজের কাজ। এবার অ্যাবাউট পেজের প্রথমেই আছে হোম। হোম কিসের সাথে কিসের লিঙ্ক করাবে? হোম লিঙ্ক করাবে হোম পেজের সাথে হোম পেজেরই। হোম লিঙ্ক করাবে হোম পেজের সাথে হোম পেজেরই। এবার অ্যাবাউট পেজের উপরে যে ন্যাপবারে লেখাটা আছে হোম, সে কি করছে, হোম পেজের সাথে আমাদের লিঙ্ক করিয়ে দিচ্ছে। কোথা থেকে? অ্যাবাউট পেজের সাথে হোম পেজের লিঙ্ক করাচ্ছে। এবার অ্যাবাউট পেজ যে আছে, অ্যাবাউট পেজ কি করছে, অ্যাবাউট পেজের যে অ্যাবাউট লেখা আছে সে আমাদের এর সাথে এরই লিঙ্ক করিয়ে দিচ্ছে। সে আমাদের এর সাথে এরই লিঙ্ক করিয়ে দিচ্ছে। কার সাথে? অ্যাবাউট পেজের সাথে অ্যাবাউট পেজেরই লিঙ্ক করিয়ে দিচ্ছে, রাইট? অ্যান্ড কন্ট্যাক্ট যে লেখাটা আছে অ্যাবাউট পেজের কন্ট্যাক্ট, সে কি করছে, অ্যাবাউট পেজের সাথে কন্ট্যাক্ট পেজের লিঙ্ক করাচ্ছে, রাইট? অ্যাবাউট পেজের সাথে কন্ট্যাক্ট পেজের লিঙ্ক করাচ্ছে। অ্যান্ড এখানে হয়ে গেল আমাদের অ্যাবাউট পেজের কাজ শেষ, এবং কন্ট্যাক্ট পেজের কাজ শুরু। কন্ট্যাক্ট পেজের যে কন্ট্যাক্ট লেখা আছে সে প্রথমেই কি করবে, সে প্রথমেই করবে কন্ট্যাক্ট পেজের সাথে কন্ট্যাক্ট পেজের লিঙ্ক, রাইট? তারপর কি আছে, তারপর আছে আমাদের অ্যাবাউট পেজ, অ্যাবাউটের অপশন। অ্যাবাউটের অপশন কি করেছে, অ্যাবাউট পেজের সাথে কন্ট্যাক্ট পেজের লিঙ্ক করাচ্ছে। অ্যাবাউট পেজের সাথে কন্ট্যাক্ট পেজের লিঙ্ক করাচ্ছে। তারপর কি হচ্ছে, হোম পেজ, হোম যে অপশন আছে সে করাচ্ছে হোম পেজের সাথে কন্ট্যাক্ট পেজের লিঙ্ক। সে আমাদের করাচ্ছে হোম পেজের সাথে কন্ট্যাক্ট পেজের লিঙ্ক, রাইট? তো এখানে আমাদের মোটামুটি লিঙ্কটা আমরা ভালো করে বুঝলাম, ঠিক আছে? আর একবার যদি আমি বলে দিই ভালো করে, তো এই কালারটা মানে সাদা মানে আমাদের হোম, অ্যান্ড বাকিগুলো যে আছে গ্রিন মানে অ্যাবাউট, অ্যান্ড এইটা মানে আমাদের এই অরেঞ্জ টাইপ কালারটা মানে হচ্ছে কন্ট্যাক্ট। তো যতগুলো সাদা দেখতে পাচ্ছি সেগুলো কি হচ্ছে, ওই পেজের সাথে, যে পেজ থেকে শুরু হচ্ছে অ্যান্ড যেদিকে অ্যারো আছে, যেদিক থেকে শুরু হচ্ছে সেই পেজের থেকে যেদিকে অ্যারো আছে সেই পেজের সাথে লিঙ্ক করানো হচ্ছে। জিনিসটা ভালো করে একবার পজ করে বুঝে নাও যে লিঙ্কের কাজটা অ্যাকচুয়ালি কি। এটা হয়ে গেল আমি বেসিক পার্টটা বলে দিলাম যেভাবে লিঙ্ক কাজ করে, ঠিক আছে? এবার যদি আমি কোডে যদি দেখাই লিঙ্ক কিভাবে কাজ করে, এখানে আমি এলাম অ্যাঙ্কার ট্যাগে, প্রচুর বুকে নিয়েছি ওখানে, বাট যেগুলো বুকেছি লজিক্যালি বুকেছি। বেশ ভালো করে একবার দেখে নাও, ভালো করে একবার বুঝে নাও যে লিঙ্ক কি হয়। তো লিঙ্ক করার জন্য মূলত আমরা কোন ট্যাগ ব্যবহার করি? এ ট্যাগ মানে অ্যাঙ্কার ট্যাগ। এ যখনই আমরা লিখে দিলাম, সরি, আরে বাবারে, এ যখনই আমরা লিখলাম তখনই দেখতে পেলাম এর ভিতরে এ ট্যাগ একটা কন্টেনার ট্যাগ, বাট এই এ ট্যাগ ছাড়া এ ট্যাগটার ভিতরে আরো কিছু আছে। এগুলো কি এসে গেল, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এই এইচআরইএফ আছে, এইচআরইএফ মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স, ঠিক আছে? হাইপার টেক্সট রেফারেন্স। এবার হেরিফ এর মধ্যে, হেরিফ হচ্ছে কি আমাদের এখানে অ্যাট্রিবিউট নেম। তাহলে অ্যাট্রিবিউট নেম হচ্ছে, অ্যান্ড এখানে অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, অ্যাট্রিবিউট নেম থাকবে, তারপর একটা সমান চিহ্ন থাকবে, অ্যান্ড তারপর ডবল কোট থাকবে, ঠিক আছে? তো এখানে এটা হয়ে গেল আমাদের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট তাহলে কোথায় লেখা হয় না, কন্টেনার ট্যাগের মধ্যে বা যে কোনো ওপেনিং ট্যাগের মধ্যে। অ্যাকচুয়ালি আমরা ওপেনিং ট্যাগের ভিতরে ট্যাগ নেমের পরেই কিন্তু এই অ্যাট্রিবিউট নেমগুলো লিখতে আরম্ভ করে দিই।
তো অ্যাট্রিবিউটের কাজ কি? অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কিছু আরো ফিচার্স আলাদা করে ওই ট্যাগের মধ্যে ইনপুট করতে পারি বা ইউজ করতে পারি, ঠিক আছে? তো এই হেরিফ মূলত আমাদের লিঙ্কটাকে এখানে অ্যাড করতে সাহায্য করে। এটা যেহেতু আমার index.html আছে, তাহলে এখানে হেরিফের মধ্যে আমি যদি লিখি যে এটা হচ্ছে আমাদের এই আউটপুটটা, ঠিক আছে? YT HTML1 হচ্ছে এই পেজটা, এই পেজের নাম আছে YT HTML1। এবার হেরিফে যদি আমি গুগল করি যে এরকম একটা লিঙ্ক হলো, যেখানে ক্লিক করলে গুগলে চলে যাবো, তাহলে কি করবো আমরা? www.google.com করে দেবো কি? google.com। এবার এটা যদি করি, দিয়ে এখানে যদি আমরা দেখি এসে যে আমাদের অ্যাঙ্কার ট্যাগটা কোথায় এলো, উম, কোথায় এলো রে ভাই অ্যাঙ্কার ট্যাগ আমাদের? লোডই নেয় না, এখনো লোড নিতেই পারে না। কি করছো? ঘুমোচ্ছ নাকি? প্রি ট্যাগ এখানে, প্রি ট্যাগ আবার যদি ওপেন উইথ লাইভ সার্ভার করি, এখানে কোডে কিন্তু আমাদের কোনো ভুল আছে কি? কোডে তো আমাদের কোনো ভুল নেই। তাহলে আমার অ্যাঙ্কার ট্যাগ আসেনি কেন? আসেনি কেন? আসেনি কেন? ভুলটা বলো এবার। ভুল হচ্ছে যেহেতু অ্যাঙ্কার ট্যাগ একটা কন্টেনার ট্যাগ, বাট এর মাঝখানে আমরা কোনো কন্টেন্টই লিখিনি, তাহলে ওই কোথায় শো করবে আমাদের? এখানে তো শো করতে হবে না গুগল। গুগল লিখলে তবে এখানে শো করবে, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কার ট্যাগ। বাট এখানে যদি আমরা এখানে ক্লিক করে দিই, তাহলে এটি আমাদের গুগল পেজে নিয়ে চলে যাবে? কখনোই নিয়ে যেতে পারবে না। ক্যানট গেট স্ল্যাশ www.google.com, কারণ এখানে আমাদের দিতে হবে যেটা আমরা আগে পড়েছিলাম, সেটা হচ্ছে কি দিতে হবে? https:// এবার যদি আমরা এখানে ক্লিক করি, তাহলেও কিন্তু এই নিয়ে যেতে পারছে না। কেন পারছে না আমি জানি না, জানছি না। এখানে চলে যাচ্ছি গুগলে, গুগল চলে এলাম। এখানে যদি এসে এন্টার দিই, এখানে যদি ডবল ক্লিক করি, https:// আছে www.google.com। ভুলটা কি আছে আমি তো জানি না, বাট এখানে যদি ক্লিক করি তাও আমায় নিয়ে যাচ্ছে না, এরর শো হচ্ছে। দেন আমি যদি আরেকবার লেখার চেষ্টা করি, https:// www.google.com, এখানে আমি লিখে দিলাম, আবার যদি ক্লিক করি এ কিন্তু আমায় নিয়ে যাচ্ছে না। তো কোনো একটা ভুল নিশ্চয়ই আমারও হয়েছে, এখন আমি তাড়াহুড়োয় তার মানে একভাবে অনেকক্ষণ ধরে করছি বলে আমি হয়তো চোখে বুঝতে পারছি না। আমি এই লিঙ্কটা এখানে এসে পেস্ট করে দিলাম। এবার যদি ক্লিক করি, এবার কিন্তু আমায় চলে যেতেই হবে, কিন্তু এ নিয়ে কেন যাচ্ছে না আমি তো বুঝতে পারছি না। কেন নিয়ে যাচ্ছে না? কারণ এই শেষে একটা স্ল্যাশ আমাদের পড়ে গেছে, কোথা থেকে পড়েছে বুঝতে পারছি না। তো এবার যদি ক্লিক করি তাও আমাদের কেন নিয়ে যাচ্ছে না আমি তো বুঝতে পারছি না। ভাই নিয়েছো, অপরাধ কি করলাম? তো আবার আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করার পরই কিন্তু সেম কোড দিয়ে আমাদের কোডটা রান হয়ে গেছে। ঠিক আছে, কেন হচ্ছিল এতক্ষণ আমি বুঝতে পারছিলাম না, বাট আমি তাও আর একবার চেষ্টা করেছি লাস্ট বারের জন্য, যে নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে না। এখানে আমি https:// google.com যদি লিখি অ্যান্ড এখানে এসে যদি এন্টার করি, এবার কিন্তু আমাদের নিয়ে চলে গেছে। তাহলে আমরা কি ভুল করছিলাম সেটা দেখার জন্য Ctrl Z দিয়ে আমরা এটাকে আনডু যদি করতে থাকি কিছুক্ষণ, তাহলে আমরা কিছুক্ষণ আগের কোডটা এখানে পেয়ে যাবো। https ই আছে এখনো পর্যন্ত। তো এখানেও আমরা ঠিকই দিয়েছিলাম, ভুল তেমন কিছু দিইনি, বাট কোডটা কেন রান হয়নি সেটা আমি বুঝতে পারিনি। তোমরা যদি কিছু মিস্টেক আমার খুঁজে থাকো তাহলে আমায় একটু জানিও। বাট এখন যদি ক্লিক করি এখন চলে আসছে, কেন আসছে বুঝতে পারছি না, কিছু একটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল হয়তো। তো এখানে গুগল এসে গেছে, ঠিক আছে। এবার আমি যদি আরেকটা জিনিস বুঝি, আরেক রকমের অ্যাট্রিবিউট হয় অ্যাট্রিবিউট ভ্যালুর সাথে আসছে বলেই। তো অ্যাট্রিবিউট আমরা সবকিছুর অ্যাট্রিবিউট করবো না, যেমন এই প্রি এর বা পি এর এইচআর এর এগুলো অ্যাট্রিবিউট কি নেই? সবই আছে। বাট বেশিরভাগ অ্যাট্রিবিউট আমরা ইউজ করবো না, সেগুলো আমরা স্টাইল করার জন্য ইউজ করবো কোথায়? সেগুলো ইউজ করবো সিএসএস এর মধ্যে, ঠিক আছে। তো এখানে অ্যাট্রিবিউট বাদ দাও, যেগুলো করাচ্ছি সেগুলো করো ভালো করে। তো এখানে আমি যদি দেখি, এখানে গুগল ডকুমেন্ট আমার খুলে গেছে, গুগল পেজটা খুলে গেছে, বাট আমার যে ওই YT HTML1 পেজটা ছিল ওটা গায়েব হয়ে গেছে। ওটা আনার জন্য আবার এখানে ক্লিক করতে হবে, এখানে চলে আসতে হবে, বাট আমার গুগলটা চলে যাবে। আমি চাইছি কি, এখানে যেমন এই দুটো পেজ আমার পাশাপাশি আছে, তেমন চাইছি ওই পেজটা আর এই পেজটাও পাশাপাশি থাকে। তার জন্য আমায় কি করতে হবে? তার জন্য এইখানে এসে এই ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে এসে ভিতরে আমায় দিতে হবে টার্গেট বলে একটা অ্যাট্রিবিউট। এর ভ্যালু দিতে হবে আমাকে ব্ল্যাঙ্ক। কি হবে নেমটা? অ্যাট্রিবিউট নেম টার্গেট সমান দিয়ে ডবল কোট, ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাক ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি পাশে একটা আলাদা করে পেজ খুলে গেছে, এর জন্য সেপারেটলি একটা পেজ খুলে গেছে। তো এখানে হয়ে গেল আমাদের অ্যাঙ্কার ট্যাগের কাজ। তারপরই চলে আসে আমাদের ইমেজ ট্যাগের কাজ। ইমেজ ট্যাগের ইউজ করার জন্য আমরা লিখি আইএমজি। আইএমজির ভিতরে থাকে এসআরসি বলে একটা অ্যাট্রিবিউট, যার মানে সোর্স, উৎস, যেখান থেকে আমরা ছবিটা টেনে নিয়ে আসবো। অ্যান্ড এটা হচ্ছে অল্ট, মানে অল্টারনেটিভ, অল্টারনেট, যেটা হচ্ছে কিছু 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 ওয়েবসাইটস আছে, সরি কিছু কিছু ব্রাউজার আছে যেখানে সমস্ত এক্সটেনশনের ছবি ইয়ে না করে, তার মানে সাইজ ম্যাটার করে বা এক্সটেনশন ম্যাটার করে।
যেখানে কিছু কিছু ছবি লোড নিতে চায় না। সেখানে যদি ছবিটা বাই চান্স না লোড নিতে চায়, আমরা ইউজারের ইনফরমেশনের জন্য বলে দিই যে ছবিটা অ্যাকচুয়ালি কি নিয়ে লেখা। তো সেখানে আমরা কিছু টেক্সট দিতে পারি, কিসের ভিতর দিই, এই অল্টের ভিতর দিই, রাইট? তো এখানে আমি যদি দেখিয়ে দিই প্রিভিউটা নট ফাউন্ড, তো এখানে দেখতে পাচ্ছি কিছুটা এইভাবে দেখায়। তো এর নিচে একটা বিআর যদি আমি দিয়ে দিই, তাহলে এটা আর আসবে না। বিআর দিয়ে দিলাম একটা, ভাই কে কর রাহা হুঁ मैं, এখানে একটা বিয়ার দিয়ে দিলাম, এখানে ইমেজ চলে এলো। তো এরকম কিছু একটা দেখাবে, এরকম একটা আইকন চলে আসবে অ্যান্ড এখানে নট ফাউন্ড লেখা দেখিয়ে দেবে, রাইট? তো এবার ছবি নিতে গেলে আমাদের কি করতে হবে, এক্সপ্লোরারে আসতে হবে, এখানে এসে আমাদের একটা ফোল্ডার বানাতে হবে। ফোল্ডার ফাইল এই দুটোর কনসেপ্ট কিন্তু আমাদের আগে থেকে ক্লিয়ার রাখতে হবে, না হলে আমরা কিছু বুঝতে পারবো না। ফোল্ডারের ভিতর ফাইল থাকে, ফাইলের ভিতর ফোল্ডার থাকে না। তো এখানে ফাইল হিসেবে আমরা নেবো কিছু ছবি। ছবি কোথা থেকে নেবো, ছবি নেবো গুগল থেকে। এখানে সার্চ করবো ইমেজ, ইমেজ সার্চ করার সাথে সাথে আমরা একটা ছবি পেয়ে গেলাম। ছবিটা নিয়ে আমরা এখান থেকে কপি ইমেজ করছি বা সেভও করে নিতে পারো চাইলে তোমরা। এখানে ইমেজে করে দিই, ইমেজ এক্সটেনশন আছে পিএনজি, ছবির নাম আছে ইমেজ। এখানে এসে ছবির নাম আছে ইমেজ আর ডট পিএনজি হচ্ছে ছবিটার এক্সটেনশন। তো আমার এখানে প্যাচটা বলে দিতে হবে, সোর্সকে বলে দিতে হবে, আমার লোকেশনটা বলে দিতে হবে, কি না ডট স্ল্যাশ মারবো, ফাইল নেম চলে আসবে, ফোল্ডার নেম চলে আসবে। ডট স্ল্যাশ মেরে ফোল্ডার নেম চলে এলো, ফোল্ডারের ভিতরে কটা ছবি আছে, কি কি আছে সব দেখতে পাবো। ছবির নাম অনুযায়ী লিখে দেবো, ছবি আমাদের এখানে এসে হাজির, রাইট? বাট এখানে আমরা আর একটা জিনিস করতে পারতাম, ছবিটা যদি আমরা কোনো ফাইল তাহলে কি করতাম, আমরা করতাম এই জায়গাটাকে কেটে দিতাম, এই গোটা জায়গাটাকে কেটে দিতাম, ছবি আমাদের চলে আসতো একটা স্ল্যাশ দিয়ে ছবির নাম, ব্যাস, তাহলেই হয়ে যেত। বাট এটা একদমই প্র্যাকটিস, ফোল্ডারের ভিতর ছবি রাখা ইজ এ গুড প্র্যাকটিস। তার জন্য আমরা ভাই ভালো ছেলে হয়ে গ্রুপ প্র্যাকটিস করবো। ডট স্ল্যাশ আইএমজি, আইএমজির ভিতরে ইমেজ ডট পিএনজি, ছবি আমাদের এসে গেছে। এখানে এটা সিলেক্ট করার জন্য দুটো অ্যাট্রিবিউট আমি দিয়ে দেবো, একটাই দিচ্ছি আপাতত, যেহেতু এখানে ওই অ্যাট্রিবিউট গুলো আমরা শিখবো না, ওগুলো আমরা সিএসএস দিয়ে করবো। এখানে আমি জাস্ট একটা অ্যাট্রিবিউট দিচ্ছি উইথ, যেটা দিচ্ছি 150, এটা বাই ডিফল্ট পিক্সেলে থাকে। তো এখানে পিক্সেল না লিখলেও হয়, বাট আমি পিক্সেল লিখছি। এটা যখন ফুল স্ক্রিন করবো কিছুটা এরকম দ্বারা তোমরা ছবিটা দেখতে পাবে। এর আরো অনেক অ্যাট্রিবিউট আছে, বাট সেগুলো আমরা এখানে জানবো না। এটা হয়ে গেল আমাদের ইমেজের কার্ড। এবার চলে আসবো ভিডিও ট্যাগে। ভিডিও ট্যাগের জন্য লাগবে ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ একটা কন্টেনার ট্যাগ। ভিডিও ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট আমরা প্রথম থেকেই দেখতে পাবো, যেটা হচ্ছে এসআরসি। ভিডিও আনার জন্য যেটা আমি একটা ভিডিও নিয়ে নেবো, যদি ভিডিও নিতে গেলে এখানে চলে আসবো। এখানে এসে আমি চলে যাব আমার ক্লোন থেকে আমি, তো এখান থেকে আমি যদি এই ভিডিওটা নিই, এই ভিডিওটা নিয়ে আমি কি করছি, এখানে এসে আমি চাইলে এই ইমেজের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে ভিডিওটা রাখতে পারি, বা ভিডিও বলে একটা আলাদা ফোল্ডার বানাতে পারি। তো আমি কি করছি, আমি বেসিক্যালি এখানে একটা আলাদা করে ফোল্ডার বানিয়ে নিতে চাইছি, যেটা ভিডিওর জন্য থাকবে, কিন্তু এটা বারবার ইমেজের ভিতরে চলে যাচ্ছে এই ফোল্ডারটা। তো আমি একবার বাইরে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে ভিডিও, ভিডিওর ভিতরে এসে আমি ভিডিওটা পোস্ট ভিডিও 2 নামের, তো ডট এমপি4 হচ্ছে কি বলে ওটা এক্সটেনশন। তো এখানে এলাম, এখানে এসে ভিডিওটাকে রিসার্চের ভিতরে আমার প্যাচটা ডিফাইন করে দিতে হবে। ভিডিওর ভিতরে আছে আমার পোস্ট ভিডিও, এখানে চলে এসেছে আমার পোস্ট ভিডিও 2, বাট এটা প্রচুর বড় ভাবে এসেছে, তার জন্য আমরা সেম অ্যাট্রিবিউট ভালো করবো। যদি আমি 200 পিক্সেল দিই, তো এরকম একটা আকার নিচ্ছে, বাট এখানে তাহলে পিক্সেল নিলে এইরকম ধারা আসছে, বাট এ কিন্তু খুব ছোট ভাবে আসছে, তার জন্য 150 পিক্সেল নিলাম। বাট এবার দেখো ছবিটাও যেমন দেখতে, এটাও তেমন দেখতে, এই ভিডিও তো চলেই নি, ভিডিও তো চলছে না, রাইট? তো ভিডিওটা চালানোর জন্য আমাকে কি করতে, একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে অটোপ্লে। অ্যাট্রিবিউট নেমে কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছিল। ফিট এই অটোপ্লের আগে আমরা অ্যাট্রিবিউটস দিলেই আমরা কি দেখতে পেয়ে যাব, যে এখানে একটা কন্ট্রোলার চলে এসেছে, রাইট? এখানে একটা কন্ট্রোলার চলে এসেছে। এবার এই কন্ট্রোলার দিয়ে আমরা ভিডিওটা কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার। কন্ট্রোলার দিয়ে আমরা প্লে করতে পারবো। এখানে আমরা ফুল স্ক্রিন, ডাউনলোড, মিউট, প্লেব্যাক স্পিড, পিআইপি সমস্ত কিছুর অপশনস পেয়ে যাবো। অ্যান্ড এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি এটা প্লে হবে। অ্যান্ড এখানে এখানে ফিট অফ কাম ইউ যদি ক্লিক করে দিই এটা পজ হয়ে যাবে, রাইট? তো এইভাবে কিছুটা আমাদের হয়ে গেল। এখানে আরেকটা আমরা পেয়ে যাবো, কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন আমাদের এইভাবে ক্লিক করে স্টোমার। অটোমেটিক চলবে, রাইট? তো অটোপ্লে দিয়ে দিলে এইভাবে চলতে থাকবে। কি হয়েছিল? কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ভিডিও হয়েছিল? চলতে চলতে আবার কিন্তু কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার। জানি না কি হয়েছিল রোগীটার? যদি না বলে দিই তাহলে আনলিমিটেড চলতে থাকবে। কি হয়েছিল?
মিউটেড অ্যাট্রিবিউট মানে আমরা এতক্ষণ কিন্তু চললেই এটা শুনতে পাচ্ছিলাম, আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, রাইট? কিন্তু এখানে আমার অটো প্লেও আছে, লুপও আছে, কিন্তু মিউটেড আছে, তাই আমরা শুনতে পাচ্ছি না। তো এটা শোনার জন্য কি করতে হবে? এটা শোনার জন্য আমরা যদি এখানে আসি, এখানে এসে এই আনমিউট করে দিই, for you from time. পাবো। তো এইভাবে কাজ করে আমাদের ভিডিও ট্যাগ, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের ভিডিও ট্যাগের কাজ। এবার তারপর আমরা কি ট্যাগ শিখেছিলাম সেটা আমরা যদি ট্যাগ, বাটন ট্যাগ বেসিক্যালি এখানে বলার মতো কিছুই নেই। বাটন ট্যাগ আমরা আরো পরে পরে শিখবো। বাটন ট্যাগের মূলত কি কাজ? বাটন ট্যাগের কাজ হচ্ছে কোনো বাটন আনা, ব্যাস। গোদা বাংলা ভাষা, বাটন ট্যাগের কাজ বাটন দেওয়া। আমরা ওয়েবসাইটে সবাই বাটন দেখেছি, বাটন ট্যাগের কাজ বাটন দেওয়া। বাটনের ভিতর লিখে দেবো ক্লিক মি, ব্যাস, ক্লিক করো, কোনো কাজই হবে না। বাটনে ক্লিক করলে কিছু হয় না, এটাই বলে দিই। বাটনে ফ্যাসিলিটি করার জন্য আরেকটা আমাদের কোড, সরি, ল্যাঙ্গুয়েজ লাগে, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জেএস, যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি, যেটা দিয়ে আমরা ওয়েবসাইটে ফাংশন করতে পারি। সমস্ত কিছু আমরা জাভাস্ক্রিপ্ট শেখার সময় জাভাস্ক্রিপ্ট পড়ে নেবো। দেন আমরা শিখবো ওএল ইউএল এলআই। এটাকে মূলত আমরা বলি লিস্ট। আমি এখানে একটা h1 ট্যাগ নিচ্ছি, h1 ট্যাগের মধ্যে আমি লিখে দিচ্ছি লিস্ট, ঠিক আছে? এখানে মূলত আমরা লিস্ট করব। লিস্ট ট্যাগের প্রথমেই হচ্ছে দুটো ভাগ, এক হচ্ছে কি লিস্ট ট্যাগের টোটাল দুটো ভাগ। এক নম্বরে আছে হচ্ছে অর্ডার লিস্ট, লিস্ট। দু নম্বরে কি আছে? আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। দু নম্বরে আছে আমার আনঅর্ডার্ড লিস্ট। এবার এখানে যদি দেখি, এইভাবে আমার চলে এসেছে লিস্টের নামগুলো। অ্যান্ড এবার অর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট হচ্ছে ওয়েল। ওয়েল এখানে মূলত কি হয়, এলআই এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট। এখানে বলা হচ্ছে যে আমি একটা লিস্ট বানাতে চাইছি। এবার কম্পিউটার আমায় বলছে যে লিস্ট তো বানাবি ভাই, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কি ধরনের লিস্ট বানাবি, কোন ধরনের লিস্ট বানাবি? আমার কাছে দুটো লিস্ট আছে, তুই কোনটা নিতে চাইছিস? এবার আমি কি বলছি, আমি একটা অর্ডার লিস্ট বানাতে চাইছি। তা অর্ডার লিস্ট হলে কি বলবো কম্পিউটার, যে আমি এখানে অর্ডার লিস্টও বানিয়ে দেবো। অর্ডার লিস্টের একটা ভালো গুণ আছে, যেটা হচ্ছে তোকে নাম্বার বাই নাম্বার করে দেবে, যেমন এখানে 1 2 এইভাবে আছে, তুই এইভাবে পড়তে পারবি। কিন্তু কিন্তু আনঅর্ডার লিস্টে ওটা পারবি না ভাই। আমি জাস্ট এরকম একটা ছোট আইকন দিয়ে ছেড়ে দেবো, মিটে গেল ঝামেলা, বুলেট ফর্ম দিয়ে ছেড়ে দেবো, চলবে? তো আমি বলছি না, আমার চলবে না, আমি একটা অর্ডার লিস্ট করবো। তো ওয়েল দেওয়া আমায়, ওয়েলের ভিতরে আমায় লিস্ট তো, ঠিক আছে, ওয়েলের ভিতরে এলআই দেয়। তো আমি এলআই এ কি কি লিখছি? অ্যাপেল লিখছি, এলআই লিখছি, তারপর লিখছি তো রিয়েলমি লিখলাম, রাইট? এবার এখানে কি কোথায় চলে গেলো, কি হলো? এবার এখানে তিনটে জিনিস লিখলাম, ঠিক আছে? তো অ্যাপেল লিখেছি, ব্যানানা লিখেছি, রিয়েলমি লিখেছো। এবার বলতেই পারো যে অ্যাপেল লিখেছো, ব্যানানা লিখেছো, রিয়েলমি লিখেছো, কিন্তু ভাই তুই এখানে অ্যাপেল রিয়েলমির মাঝখানে কোথা থেকে ব্যানানা তুলে দিবি? কেন ভাই, ব্যানানা কি নেই? ব্যানানা ফোন আছে, তোমরা জানো না, মার্কেটে আসে না এখনো, তার জন্য তোমরা বুঝতে পারছো না যে ব্যানানা অ্যাকচুয়ালি ফোনটা কেমন দেখতে। ব্যানানা ফোন যদি আমি ঠিক তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা দেখতে পাবে ব্যানানার একটা, তার মানে ইয়ে আছে, আলাদা একটা আউটলুক আছে, যেটা হচ্ছে কলা নামে পরিচিত। বুঝলাম? তো ব্যানানা হচ্ছে এই ফোনটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? ফোনটা একটু দেখে নাও তোমরা। এটা ফোনটার নাম হচ্ছে কলা, ঠিক আছে? কলা ফোন মার্কেটে আসে না এখনো, কিছুদিনের মধ্যে আশা করছি চলে আসবে। তো এই হচ্ছে আমাদের কলা ফোন, রাইট? তো হয়ে গেল অনেক ইয়ার্কি ঠাট্টা ফাজলামি, যাই হোক। এবার যদি আমরা ওয়েল এর মাধ্যমে, ওয়েল আর ইউএল এর মধ্যে একটা পার্থক্য বুঝি, তাহলে কি বুঝবো? না, এখানে আমার ওয়েল আছে, এটাকে জাস্ট আমি কেটে, ওটাকে কেটে ইউ করে দিলাম, ব্যাস। এ কি করছে আমায়, এখানে আমায় অর্ডার ফর্মে দিচ্ছে, এখানে আমায় আনঅর্ডার ফর্মেই কিন্তু দিচ্ছে। যেমনটা বলেছিলাম, অর্ডার ফর্মে হলে 1 2 3 4 করে 100 পর্যন্ত যা ইচ্ছা তুমি দিতে পারো, 100-র বাইরেও দিতে পারো। বাট এখানে তুমি অ্যাপে, এখানে কিন্তু তুমি কাউন্ট করতে পারবে না। যদি এটা বিশাল বড় একটা দুটো লিস্ট থাকতো, অ্যান্ড সেখান থেকে আমি বলতাম যে তোর 4 নম্বর বা 3 নম্বর ফর্মে কি আছে বলতো, তুমি এখান থেকে স্বাভাবিকভাবে এখানে 3 খুঁজে পেয়েছো, রিয়েলমি আছে বলে দিলাম। এখানে তোমায় এখানে খুঁজে পেয়েছি এটা বললে তো হবে না, কারণ আমি উপরে আর কটা আছে তো জানি না। তাহলে উপর থেকে গুনতে হবে, 1 2 3, এইটা আছে আমার 3 নম্বরে। তো এই হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের কাজ, তার মানে সুবিধা আর অসুবিধা। তো ওয়েল এর কিছু অ্যাট্রিবিউট পাই আমরা, যেটা হচ্ছে টাইপ। প্রথমেই হচ্ছে ওয়েল ইউএল দুটোরই আমরা টাইপ পেয়ে যাই। টাইপে কি কি আছে? ওয়ান, তার মানে নাম্বার আছে, ক্যাপিটাল অ্যালফাবেট আছে, স্মল অ্যালফাবেটস আছে, ক্যাপিটাল রোমান আছে, স্মল রোমান আছে। তো কি কাজ এবার দেখে নিই। বাই ডিফল্ট কিন্তু আমাদের নাম্বার থাকে, অ্যান্ড এটা আমরা এ যদি করে দিই তাহলে ক্যাপিটাল অ্যালফাবেট চলে আসবে, অ্যান্ড স্মল এ যদি করে দিই স্মল অ্যালফাবেট চলে আসবে, রাইট? অ্যান্ড যদি আমরা স্মল আই করে দিই তাহলে স্মল রোমান চলে আসবে, যদি আমরা ক্যাপিটাল আই করে দিই তাহলে ক্যাপিটাল রোমান চলে আসবে। এবার এখানে আমরা আরেকটা ম্যাজিক দেখতে পাই, যেমন এখানে যদি আমি 1 লিখি, বা বাই ডিফল্ট 1ই থাকে, আমি লিখলাম তাও। এখানে তারপর আরেকটা অ্যাট্রিবিউট যদি আমরা দিয়ে দিই স্টার্ট,
স্টার্টে যদি আমি করে দিই 4, তাহলে এ কিন্তু আমি কাউন্টটা করতে শুরু করবে 4 থেকে, 4 5 6, ঠিক আছে। বাট এখানে যদি আমি করে দিই, এটা যদি এই স্টার্টে যদি করে দিই আমি বি বা এন, ঠিক আছে, অ্যান্ড এখানে আমি করে দিই এ, টাইপ এ, অ্যান্ড এটা এন, তাহলে আমার হওয়ার কি কথা ছিল যে এখানে এ যেহেতু আছে, এখানে এন থেকে শুরু হতে হতো, তাই না, এম এন ওপি, ঠিক আছে, এরকম দ্বারা হওয়ার কথা ছিল, এন ও পি হওয়ার কথা ছিল, রাইট। বাট এটা হয়নি, কেন হয়নি, এখানে করতে হয়, এখানে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় না, আমার টোটাল 26টা অ্যালফাবেটের মধ্যে আমি যে যত নম্বর অ্যালফাবেট চালু করতে চাইছি আমায় তত নম্বরে করতে হবে। এখানে যদি আমি 11 করি, কে চলে আসবে, কে এল এম এন চলে আসবে, ঠিক আছে। তো এই রকম দ্বারা করতে হয়, এখানে টাইপ আমার যা কিছুই থাক, বাট স্টার্ট আমায় নাম্বার দিয়েই করতে হবে। তো এখানে আমি যদি স্মল এ করে দিই, স্মল কে দিয়ে শুরু হবে, তাই। তো এরকম দ্বারা এই সেম ফর্মে যদি আমি ক্যাপিটাল আই দিয়ে করি, এ কিন্তু 11 থেকে রোমানের 11 থেকে শুরু করবে কাউন্ট করা, ঠিক আছে। তো এরকম দ্বারাই, আর এখানে তো এর যেহেতু এইখানে অর্ডারের কোনো ব্যাপার নেই, এখানে স্টার্টের কোনো ব্যাপার নেই, এখানে টাইপ আছে, কিছু ধরনের টাইপ আমরা জানবো আজকে। অ্যান্ড এর টাইপগুলো কিন্তু আমরা এই টাইপগুলো আমাদের কাস্টমাইজ করতে পারি, কোনো ছবিও লাগাতে পারি, সেগুলো পারি সিএসএস দিয়ে। সিএসএস দিয়ে কিভাবে সেটা আমরা পরে বুঝবো। আমাদের বাই ডিফল্ট থাকে ডিস্ক, ঠিক আছে, বাই ডিফল্ট থাকে ডিস্ক, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট ফর্ম। তারপর কি থাকে, তারপর থাকে হচ্ছে আমাদের আরেকটা ফর্ম, যেটা হচ্ছে সার্কেল, তারপর থাকে সার্কেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্কেল ফর্ম। অ্যান্ড তারপর কি থাকে, তারপর থাকে হচ্ছে আমাদের স্কোয়ার, এটা হচ্ছে আমাদের স্কোয়ার ফর্ম। ব্যাস, ওই লেভেল এলাই এখানে আমাদের শেষ। তারপর আমরা যতদূর সম্ভব পড়বো টেবিল। হ্যাঁ, টেবিল আছে, টেবিলের ভিতরে আমরা টোটাল 4টে পড়বো, টেবিল, টিআর, টিএইচ, টিডি। টেবিলটা কি, টেবিলটা মূলত টেবিল বানানোর জন্য ইউজ হয়। তো এখানে আমরা টেবিল নিয়ে নিচ্ছি। টেবিল বানানোর আগে আমাদের যেটা একটা জিনিস ভেবে নিতে হবে, সেটা হচ্ছে কি, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে যে টেবিল, টেবিল হচ্ছে, টেবিলের রো আর কলাম কোনগুলো সেগুলো আমাদের অবশ্যই একবার জেনে নিতে হবে, ঠিক আছে। তো এই লাইনে এই লম্বা যে এটা দেখতে পাচ্ছি আমরা, এই লাইন বরাবর, তো সেটাকে আমরা কি বলি, রো বলি, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের রো, অ্যান্ড এইগুলো হচ্ছে আমাদের কলাম। এই ফর্মটাকে আমরা কলাম বলি, এই ফর্মটাকে আমরা রো বলি, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, অলওয়েজ ক্লিয়ার রাখতে হবে, রো কলাম কোনগুলো গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে। তো এবার এখানে টেবিল আছে, টেবিলের একটা অ্যাট্রিবিউট সবসময় দিতে হয়, না হলে টেবিলটা তৈরিই হবে না, যেটা হচ্ছে বর্ডার। বর্ডারের কাজ কি, বর্ডারের কাজ হচ্ছে এইটা নয় যে টেবিলের গায়ে কটা বর্ডার থাকবে, এরকম কিছুই না। বর্ডারের কাজ হচ্ছে টেবিলের যে বর্ডারটা থাকবে সেটা কত মোটা থাকবে, সেটা কত পাতলা থাকবে, সেটা কত সরু থাকবে, সেটা কত তারপরে গাঢ় থাকবে, ঠিক আছে, সেটা এই ডিফাইন করে যে টেবিল বর্ডারের ভ্যালুটা। এবার টেবিলের ভিতর থাকে কি, টিআর থাকে, টেবিলের ভিতর সবসময় টিআর থাকবে, টেবিল রো। টেবিল রো এর ভিতর থাকবে প্রথমেই টেবিলের উপরে যে হেডিং দেখতে পাই না, টেবিলের উপর আমরা হেডিং দেখতে পাই, ঠিক আছে। আমরা যদি একটা টেবিল এখানে বের করে নিই, যদি ওই টেবিলটা কপি করার চেষ্টা করি, ঠিক আছে, কোনো টেবিল যদি বের করি, এইচটিএমএল টেবিল, ইমেজে গিয়ে এখান থেকে যদি কোনো টেবিল নিই, যেমন টেবিল নিই, এইগুলো এই করা আছে না, এগুলোও করা যায়, এগুলো আমরা শর্টস ভিডিওর মাধ্যমে শিখবো, ঠিক আছে। এগুলো রো স্প্যান অ্যান্ড কল স্প্যান দিয়ে করা হয়, ঠিক আছে। ওগুলোও শিখবো, বাট আমরা এখন ওগুলো শিখবো না, আমরা এমনি নর্মাল একটা টেবিল এখন ছোটখাটো বানানো শিখবো। যেমন হচ্ছে এই টেবিলটা আমরা বানানো শিখবো, ঠিক আছে। কোথায় গেল ভাই টেবিলটা, হ্যাঁ, এই টেবিলটা আমরা বানানো শিখবো, ঠিক আছে। কিভাবে বানাবো, টিআর, টিআর মানে টেবিল রো, এই মাত্র পড়লাম রো কোনগুলো, এইগুলো হচ্ছে আমাদের রো, ঠিক আছে। এই টেবিল, এইগুলো হচ্ছে আমাদের রো। এবার রো এর ভিতর কটা হেডিং আছে আমরা দেখে নিই, যদি নেম এজ স্যালারি, এগুলো হচ্ছে টেবিলের হেডিং। এবার এই টেবিলটাকে যদি আমরা কপি করি, তাহলে আমাদের আর একটা জিনিস করতে হবে, টিআর যেটা আছে না, টিআর এর ভিতরে এই ওপেনিং, তার মানে ওপেনিং ট্যাগের ভিতর আমাদেরকে করতে হবে অ্যালাইন সেন্টার। কারণ এর ভিতরে দেখতে পাচ্ছি যে যে টেক্সট গুলো আছে সমস্ত কিছু কিন্তু অ্যালাইনমেন্টের সেন্টারে আছে। অ্যালাইন 4 রকমের হয়, ঠিক আছে, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। তো এটা আছে মাঝখানে সেন্টারে, ঠিক আছে। তো এখানে সেন্টারে যখন করে দিয়েছি, এর ভিতরে আমায় কি করতে হবে, 3টে টিডি আছে আমার, এর ভিতরে আমার টোটাল 3টে টিডি আছে। প্রথমেই আছে নেম আছে, তারপরেরটা এজ আছে, তারপরেরটা আছে স্যালারি আছে, স্যালারি হলো। আর তারপরে আবার আমরা কি দেবো, টিআর দেবো, কারণ আমাদের আর একটা টেবিল রো চাই, টেবিল রোর ভিতর 3টে টিডি চাই। তো 3টে টিডি দিলাম, 3টে ডিডির মধ্যে প্রথমেরটা, এর কিন্তু অ্যালাইনমেন্ট লেফটই আছে, ঠিক আছে। তো বাই ডিফল্ট যেহেতু লেফট থাকে, আর আমি লেফট দেবো না, জন দিলাম। তারপরে কি আছে, তারপরে এর আছে 24, তারপরে আছে, এখানে ভুলেও কিন্তু এরকম করবে না, জন তারপরে অ্যাডাম তারপরে ক্রিস, এরকম না, ঠিক আছে। একটা রো ওয়াইজ ধরবে, ঠিক আছে, রো ওয়াইজ হবে। তো 20,000 এইভাবে ধরে আমি যদি এটাকে সিলেক্ট, কপি, এখানে একবার পেস্ট,
এখানে আরেকবার পেস্ট করে দিই, অ্যান্ড এই নামগুলো যদি আমি চেঞ্জ করে দিই তাহলেই কিন্তু দেখবো আমার কাজ শেষ। এখানে জন আছে, জনের বদলে এখানে চলে আসবে অ্যাডাম। অ্যাডাম এলো, অ্যাডামের বয়স আছে 31, 31 বয়স আছে, অ্যান্ড এখানে স্যালারি আছে 35,000, অ্যান্ড এখানে আছে ক্রিস। তো ক্রিসের বয়স আছে 27, অ্যান্ড স্যালারি আছে 32,000। তো এখানে আমরা দেখতে পাবো টেবিলটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, বাট টেবিলটা সেম নাও দেখতে পারি আমরা, কারণ এখানে একটা উইথের ব্যাপার আছে, উইথটাও দেখছি। টেবিলটা হচ্ছে কিছুটা এরকম টেবিল যেমনটা বললাম, সেম আমরা দেখতে পাবো না। তো সেম দেখতে গেলে কি করতে হবে আমাদের, সেম দেখতে গেলে এখানে এসে টেবিলটার উইথ দিয়ে দিতে হবে, টেবিলটা চওড়া দিয়ে দিতে হবে। 50% যদি করে দিই তাহলে দেখতে পাবো টেবিলটা কিন্তু আমাদের সেম কিছুটা দেখাচ্ছে। এই টেবিলটা অ্যান্ড এই টেবিলটা কিছুটা সেম আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো এখানে আমাদের হয়ে গেল একটা টেবিল। তো টেবিলের মধ্যে ফুল ফর্ম কেন বলেছিলাম এবার মনে পড়ছে কি? টেবিলের মধ্যে যদি আমরা টেবিলটাকে করি, বাট এটা একটু সেম সেম লাগছে, এখানে কি টিডি দিয়ে দিয়েছিলাম? হ্যাঁ, তো টিডি টিএইচ বলে আমি এখানে টিডি দিয়ে বসে আছি। তাহলে এইভাবে হচ্ছে আমরা করবো। সে পড়াচ্ছে সেই ভাই ভুলভাল লিখছে, তাহলে কি করবো আমরা? টিএইচ, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি সেম সেম লাগছে। তখন লাগছিল সেম সেম বাট ডিফারেন্ট, বাট এখন সেম সেম লাগছে। এই জন্য বলেছিলাম ফুল ফর্ম সবসময় ইম্পর্টেন্ট। কোথা থেকে শুরু হচ্ছে ফুল ফর্ম? এইখান থেকে ইম্পর্টেন্টটা শুরু হচ্ছে ফুল ফর্মে। তো ওএল ইউএল এলআই, এলআই মানে লিস্ট, ওএল মানে অর্ডার লিস্ট, ইউএল মানে আনঅর্ডার লিস্ট। টেবিল তো থাকছে, টেবিলের ভিতর টিআর থাকছে, টিআর মানে টেবিল রো, টিএইচ মানে টেবিল হেডিং, যেটা এখানে থাকছে। টিআর এর ভিতরে থাকবে বাকিগুলো এই টিডি, টিডি মানে টেবিল ডেটা, টেবিলের মধ্যে যা কিছু তথ্য থাকবে সেগুলো থাকবে কোথায়? টিডির ভিতরে। অ্যান্ড দেন আমরা কি করবো? দেন আমরা পড়বো যত সম্ভব ফর্ম ইনপুট। হ্যাঁ, ফর্ম ইনপুট একসাথেই থাকে, ফর্মের ভিতরে ইনপুট ট্যাগ দেওয়া হয়। কেমন দ্বারা ভাবে দেওয়া হয় সেটা যদি আমরা একটু পড়ে নিই ভালো করে। ফর্ম ট্যাগ থাকে, ফর্মের ভিতরে অ্যাকশন থাকে, অ্যাকশনটা আমরা যেহেতু এখন পড়বো না, এটা এখানের জন্য তেমন লাগে না, তো অ্যাকশনটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম। এর ভিতরে থাকে ইনপুট। ইনপুট যদি আমি নিই 4টে, অ্যান্ড ফর্ম ট্যাগের ভিতরে আর একটা ইয়ে থাকে আমাদের, কি থাকে সেটা হচ্ছে বাটন থাকে। ঠিক আছে, এখান থেকে আমি যদি একটু ভেঙে ভেঙে নিয়ে এগুলোকে, ইনপুট ট্যাগের ভিতরে একটা ইয়ে থাকে যেটা হচ্ছে বাটন। ঠিক আছে, এখানে টাইপটা টেক্সট ছিল, টেক্সটটা লিখে দিই। অ্যান্ড ইনপুট ট্যাগের ভিতরে একটা বাটন থাকে, বাটনটা ইনপুট ট্যাগের ভিতরে রাখলে তবেই কাজ করবে, না হলে কিন্তু কোনো কাজ করবে না। বাটনটার নাম আমি দিচ্ছি সাবমিট। টেক্সট আছে, এখানে টেক্সট আছে মানে ইনপুট অনেকগুলো চলে এসেছে দেখতে পাচ্ছি আমরা। এবার এখানে যদি আমি যাও কিছু লিখি, এখানে কিন্তু সব লেখা হয়ে যাবে। ঠিক আছে, এখানে লিখতে আরম্ভ করে দেবে, অ্যান্ড সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট কোথায় হলো? যেহেতু কোনো ডেটাবেস আমাদের বা প্যাথ আমাদের সিলেক্ট করা নেই, তো এই এখন কোথাও যাবে না। ঠিক আছে, তো এখানে টেক্সট আছে, এখানে আর একটা জিনিস হয় কিছুটা এরকম দ্বারা, এখানে আছে 4টে আমাদের। ঠিক আছে, এবার কি হবে না, টেক্সট আছে, টেক্সটের ভিতরে এখানে টাইপ আমরা অনেকগুলো পাই, আজকে সব পড়বো না, আমরা টাইপ গুলো শর্ট ভিডিও কভার করতে থাকবো। ইনপুটের অনেক রকম, প্রায় 30 থেকে 40 রকম টাইপ হয়, সেগুলো একা একা আমরা আমরা কোথায় পড়বো? শর্টস ভিডিওর মাধ্যমে পড়তে থাকবো। আমি এখানে কিছু কিছু টাইপ দিচ্ছি, পাসওয়ার্ড অ্যান্ড ইমেল। ঠিক আছে, এখানে কিছু কিছু টাইপ দিলাম। এবার যেটা টেক্সট দিয়েছি, প্রথমটায় টেক্সট আছে, টেক্সটে আমি টেক্সট লিখি, নাম্বার লিখি, যাই লিখি, সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। যে এখানে নাম্বারে চলে এলাম, নাম্বারে যখন হোভার করছি, কার্সারটা যখন এর উপর নিয়ে আসছি, তখন দেখছি একটা ইনক্রিজ আর ডিক্রিজের বাটন চলে আসছে, রাইট? তো এটাকে কি করতে পারি? এখানে আমরা নাম্বার লিখতে পারি, অ্যান্ড কোনো অ্যালফাবেট এখানে আসে না, ই ছাড়া কোনো অ্যালফাবেট এখানে আমরা টাইপ করতে পারি না, এখানে যা হবে নাম্বার হবে। ঠিক আছে, অ্যান্ড এখানে কি করব? এখানে আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড যখনই লিখবো তখনই এটা যাই লিখি এরকম দ্বারা হাইড হয়েই আসবে। ঠিক আছে, অ্যান্ড এখানে কি হবে? এখানে ইমেল দিলে এখানে যা ইচ্ছাই লিখি, ঠিক আছে? এখানে ইমেল যেহেতু আছে টাইপ, তাহলে @gmail.com বা কোনো ইমেল আমায় লিখতে হবে, info@that.com আমায় লিখতেই হবে। ঠিক আছে, না হলে সাবমিট করলে এখানে বলে দেবে প্লিজ ইনক্লুড অ্যান্ড ইন দ্য ইমেল অ্যাড্রেস ইজ মিসিং অ্যান্ড ঠিক আছে, তো এখানে যা কিছুই লিখে আমায় কিন্তু দিতেই হবে। এবার আমি আরেকবার যদি টেস্ট করে দেখিয়ে দিই, এখানে রাম আমি নাম দিলাম, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, সরি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, অ্যান্ড এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে আমি ইমেল দিলাম। তো ইমেল তো হয় না, ঠিক আছে, তো আমি যদি এরকম করে gmail.com দিয়ে দিই, আদৌ এরকম আসে নেই এরা কিছু ম্যাটার করবে না, এন্টার করলে এটা নিয়ে নিল। ঠিক আছে, বাট এখানে যদি আমি এরকম করতাম, এখানে টেক্সট দিলাম, ঠিক আছে, এখানে ধরো নাম্বারটা কেটে দিলাম তোমাদের সুবিধার্থে, বা আমি এখানে রাম দিলাম, এখানে নাম্বার দিলাম, ঠিক আছে, ওখানে নাম দিলাম, এখানে নাম্বার দিলাম, এখানে এসে আমার কি চাই? পাসওয়ার্ড চাই, এখানে পাসওয়ার্ডও দিয়ে দিলাম, এখানে আমি ইমেলও দিয়ে দিলাম, তাহলে তো নিয়ে নেবে। ঠিক আছে, বা ইমেল আমি না দিয়ে আমি যদি সাবমিট করে দিই তাহলেও নিয়ে নেবে। ঠিক আছে, কিন্তু আমি চাইছি আমার সবকিছু চাই ভাই, বা কোনো কিছু দেয়ার নাই দে, আমার চাই কিন্তু তোর ইয়েটা, নাম্বারটা চাই দিবে। তাহলে আমি ওখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে দেবো, রিকোয়ার্ড বলে একটা অ্যাট্রিবিউট নাম্বারে দিয়ে দেবো।
নাম্বারের ইনপুটে যখনই আমি রিকোয়ার্ড অ্যাট্রিবিউট দিয়ে দেবো তখন আমি এখানে নাম ফিল আপ করলাম, নাম্বার আর দিলামই না, পাসওয়ার্ড দিলাম, এখানে আমি একটা জিমেল দিয়ে দিলাম ram@gmail.com, এবার দিয়ে আমি সাবমিট করব। এখানে আমি দেখিয়ে দেবে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, কারণ এখানে আমায় বলে দিয়েছে রিকোয়ার্ড, এটা না নিয়ে গেলে অসুবিধা আছে, তাই আমি এটা নিয়ে যেতে পারবো না। এবার যদি সাবমিট করে দিই, হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, এটা তো হয়ে গেল এর কাজ। এবার এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটা খুব কাজের অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মাধ্যমে কি হয়, এখানে আমি কি লিখবো কিছুই তো বুঝতে পারছি না, যে এটা টেক্সট লিখবো, এখন কোডটা দেখতে পাচ্ছি বলে তাই। এখানে তো না হলে এখানে আমার এটা চেয়েছে, এখানে কি চেয়েছে সেটাই তো বুঝতে পারছি না, অথচ সাবমিট করতে নিচ্ছে না। তার জন্য এখানে লাগবে হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের ভিতরে কি লিখবো, এখানে লিখে দেবো নেম, তারপরে প্লেস হোল্ডার লাগাবো, এখানে প্লেস হোল্ডার দেবো, প্লেস হোল্ডারের ভিতরে দেবো নাম্বার। এবার বুঝতে পারছি যে কার ভিতরে কি লিখতে হচ্ছে, ঠিক আছে। আবার প্লেস হোল্ডার দেবো, এর ভিতরে কি লিখবো, এর ভিতরে লিখবো পাসওয়ার্ড, আবার একবার প্লেস হোল্ডার দেবো অ্যান্ড এর ভিতরে লিখবো ইমেল। প্লেস হোল্ডার, এর ভিতর লিখে দেবো ইমেল। ঠিক আছে, এবার দেখছি এসে গেছে। আচ্ছা, এরকম দ্বারা হলো, বা আমি চাইলে আর একটা রকম হয়, যেটা আমি আগে দেখাইনি, আগে যে ভিডিওগুলো বলেছিলাম রেকর্ড করেছি কিন্তু কোনো না কোনো প্রবলেম হচ্ছিল, সেগুলোই দেখাইনি। তো এখন আমি মনে পড়লো যে লেবেল ট্যাগ আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, লেবেল ট্যাগ ইউজ করতে পারি কিভাবে, লেবেল ট্যাগ ধরো আমি এখানে দিতে পারি নেম, ঠিক আছে, অ্যান্ড একটা কোলন। তো এখানে কিন্তু লেবেল ট্যাগ চলে এসেছে। এইরকম আমরা দিতে পারি, যদি এখানে প্লেস হোল্ডারটা আমি না দিই, তাহলে এখানে লেবেল ট্যাগ দিলে এই লেবেলটা এর জন্য আমরা বুঝতে পারছি, রাইট। তো এরকম দ্বারা কিছুটা লেবেলটা কাজ করে, বাট লেবেলটা কি এখন না, লেবেলটা ঠিক আছে, ওটা জাভাস্ক্রিপ্ট করার সময় হালকা কাজে আসে, ঠিক আছে। তো লেবেল ট্যাগের কাজটা মোটামুটি আমরা একটু জেনে নিলাম, ঠিক আছে। তো ওটা হচ্ছে লেবেল ট্যাগের কাজ, অ্যান্ড প্লেস হোল্ডারটা একটু দিয়ে দিই, দেখতে একটু ভালো লাগবে। নেমটা এখানে ছিল, নেম চলে এলো। তো এখানে আমাদের ফর্ম ইনপুট ট্যাগের কাজ শেখা কমপ্লিট, অ্যান্ড বাটনটাও এর ভিতর থাকলে কি কাজ করবে সেটাও বলে দিয়েছি। অ্যান্ড তারপর আমরা পড়বো যতদূর সম্ভব মার্কিউ, মার্কিউ টেক্সট এরিয়া। তো এই দুটো পড়ার আগে আমি এই দুটো পড়িয়ে দিতে চাইছি, সিলেক্টর অপশন, কারণ এগুলো একটু টাফই আছে, এগুলো তার মানে যেগুলো ইউজফুল সেগুলি আর কি আমি টাফ হিসাবে ধরছি, ঠিক আছে, কারণ ওগুলোই তো ব্যবহার বেশি হয় না। তো সিলেক্ট ট্যাগ আছে, সিলেক্ট ট্যাগের ভিতরে নেম আইডি আমরা এখন দেবো না, নেম আইডির কাজ এখন কিছু নেই আমাদের, কি আসবে, সিলেক্ট ট্যাগের ভিতরে আছে অপশন। তো এখানে আমি টোটাল 5টা যদি অপশন নিই, অপশন 5, ঠিক আছে। অপশন ভ্যালু শুরু হয় 0 থেকে, ইন্ডেক্স থেকে আমাদের অপশন শুরু হয় ভ্যালু দেওয়া, 1 2 এখানে 3, এইভাবে 4। তো সিলেক্টে এই করার পরই এখানে দেখতে পাচ্ছি 4টে ঘর শুরু হয়ে গেছে, অ্যান্ড এরকম একটা আইকন এখানে চলে এসেছে, রাইট। এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা আইকন এরকম চলে এসেছে, অ্যান্ড এরকম একটা ঘর তৈরি হয়ে গেছে, যেটা ক্লিক করলে আসছে। এবার যদি এখানে অপশন দিই, ইন্ডেক্সে অপশন সবসময় দেবো এরকম, ধরো অ্যাড্রেস সিলেক্ট করছি, তো অ্যাড্রেস দিলাম ইন্ডেক্সে, তাহলে কি হলো, এখানে অ্যাড্রেস দেখাচ্ছে। এবার এখানে ক্লিক করলে সমস্ত অ্যাড্রেসের এগুলো দেখাবে, রাইট। এবার এখানে কি হবে, 1-এ ক্লিক করলে 1 নম্বরে থাকছে কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি, দিল্লি, রাইট। এবার যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এগুলো সব চলে এসেছে। আর একটা আছে নাকি, না তো, এটা কিছু মুম্বাই। তো এরকম দ্বারা চলে এলো, ঠিক আছে। তো এরকম দ্বারা চলে এলো, ঠিক আছে। তো অ্যাড্রেস কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি, রাইট। ঠিক আছে, এবার কি হবে, অপশন সিলেক্ট আমরা শিখে নিলাম। আর একটা যদি জেনে নিই, সামারি আর ডিটেলস, ঠিক আছে। তো প্রথমে হয় ডিটেলস সামারি, ঠিক আছে। ডিটেলস, ডিটেলস বলে একটা ট্যাগ আছে, ডিটেলস এর ভিতরে হয় সামারি ট্যাগ, সামারি ট্যাগের ভিতরে হয় ডিটেলস। লেখার সাথে সাথে এরকম একটা আইকন আমরা এখানে শো হয়ে যাবে, দেখতে পাচ্ছি। তো ডিটেলস সামারির পর এখানে যদি আমি সেম জিনিসটাই লিখি, যে বা এরকম যদি লিখি শো মোর, তো এখানে দেখতে পাচ্ছি এরকম শো মোরের একটা এসেছে, এখানে আমি এরকম দ্বারা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এর ভিতরে যদি আমি এবার একটা কি ট্যাগ নিই, কি ট্যাগের ভিতরে আমি যদি একটা লোরেম লিখি, লোরেম হচ্ছে বাই ডিফল্ট কিছু টেক্সট আমাদের প্রোভাইড করে, লোরেম কটা টেক্সট আমার দরকার তার সংখ্যাটা যদি আমি দিয়ে দিই, তত সংখ্যার কিছু একটা প্যারাগ্রাফ দিয়ে দেয়, এন্ড এখানে যদি ক্লিক করি তাহলে এই প্যারাগ্রাফটা আমায় শো করিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি, পাচ্ছি কি। তাহলে আমরা এরকম ধারাও করতে পারি। আমরা কেমন করতে পারি, আমরা পারি কি, আমরা হচ্ছে এই সিলেক্টটাকে সিলেক্ট করে কি, আর এই ফর্মটাকে সিলেক্ট করে এই দুটোকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই ডিটেলস এর ভিতরে এসে পেস্ট করে দিতে পারি। এবার এখানে যদি শো মোডে ক্লিক করি, তাহলে আমরা এইগুলো দেখতে পাবো, দেখতে পাচ্ছি কি, হ্যাঁ পাচ্ছি, পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। তাহলে এখানে সিলেক্ট ডিটেলস সামারি করা হয়ে গেছে। দেন আমাদের আছে মার্কিউ ট্যাগ, আর আছে কি ট্যাগ,
আর একটা আছে কি দেখলাম, মার্কিউ ট্যাগ আর একটা টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা অত না লাগে না, ঠিক আছে। তো মার্কিউ ট্যাগ আছে, মার্কিউ ট্যাগের কাজ কি? মার্কিউ ট্যাগের কাজ হচ্ছে আমাদের বিহেভিয়ার, ডাইরেকশন, এই দুটো অ্যাট্রিবিউট আমরা বিএস করে প্রথমেই পেয়ে যাবো। দেখতে মার্কিউ ট্যাগে যদি আমি এরকম লিখে দিই, হ্যালো কোডার্স ওয়েলকাম টু কোডিং লাইফ, তো এরকম যদি লিখি তাহলে দেখতে পাচ্ছি কি এ একদিক থেকে রান হতে শুরু করছে, তার মানে একদিক থেকে এরকম স্ক্রল হতে শুরু করছে সাইডে, অ্যান্ড এদিক থেকে আবার চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে মার্কুট্যাগের কাজ। মার্কুট্যাগ বাই ডিফল্ট ডান দিক থেকে বাম দিকে সব সময় চলতে থাকবে। এবার একে যদি আমি এরকম করি, বিহেভিয়ার থাকে স্ক্রল, এখন বিহেভিয়ারটা আছে স্ক্রল, বাই ডিফল্ট স্ক্রলই থাকে, ঠিক আছে। বাই ডিফল্ট স্ক্রলই থাকে। ডাইরেকশন আছে কি? এখন বাই ডিফল্ট আছে রাইট, সরি বাই ডিফল্ট আছে লেফট। বাই ডিফল্ট লেফট থাকে, মানে ডান দিক থেকে বাম দিকে যেতে থাকে। যদি আমি এখানে লেফট করে দিই তাহলে সেম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যেতে থাকবে। এবার আমি যদি এখানে রাইট করে দিই তাহলে কি করবে? তাহলে করবে ডান দিক থেকে বাম দিকে আসতে থাকবে। যে দিকটা বলে দেবে উল্টো দিক থেকে সে সেই দিকে যেতে থাকবে। এখানে যদি আপ করে দিই তার মানে নিচ থেকে উপরে উঠতে থাকবে, নিচ থেকে উপরে উঠছে। এখানে যদি ডাউন করে দিই, এখানে যদি ডাউন করে দিই তাহলে উপর থেকে নিচে নামতে থাকবে, ঠিক আছে, নামছে। আচ্ছা, এটাকে আমি লেফটই রাখছি, ঠিক আছে, লেফট রাখছি। অ্যান্ড এখানে আমি বিহেভিয়ারটা করে দিচ্ছি কি অল্টারনেটিভ, অল্টারনেট, ঠিক আছে, অল্টারনেট। অল্টারনেট করে দিলে এ কি করবে, এর কাজটা হবে এরকমটা কিছুটা, এদিকে আসবে, এখানে একবার ধাক্কা খাবে, আবার এদিকে চলে যাবে, এখানে একবার ধাক্কা খাবে, আবার এদিকে, আবার এদিকে, এরকম দ্বারা ধাক্কা খেতে থাকবে, ঠিক আছে। এই যেমন দেখছি এখানে একবার ধাক্কা খেয়ে নিল, আবার এদিকে যাবে, আসছে আসছে আসছে, এই এসে আর একবার ধাক্কা খেলো, ঠিক আছে। এবার এখানে কি করবে, এখানে করবে হচ্ছে, এখানে আমরা লুপ লাগাতে পারি, ঠিক আছে, লুপ। লুপ বলে যে অ্যাট্রিবিউটটা আছে সেটা যদি আমি এখানে দিই, অ্যান্ড এখানে যদি আমি লিখে দিই ইদুল, তাহলে এখান থেকে একবার শুরু হলো, ধাক্কা খেয়ে আসছে, খেতে 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 এখানে আসবে, এখানে এসে ধাক্কা খাবে, আবার এদিকে যাবে 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 যাচ্ছে, এখানে গিয়ে ধাক্কা খাবে, অ্যান্ড ওটা থেমে যাবে, কারণ লুপ আছে দুবার, মানে তুমি দুবারই চলবে, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি যদি একটা দিই স্ক্রল অ্যামাউন্ট বলে একটা যদি অ্যাট্রিবিউট দিই, স্ক্রল অ্যামাউন্ট বলে যদি একটা অ্যাট্রিবিউট দিই 100, ঠিক আছে, তাহলে এ খুব স্পিডে সেটা কমপ্লিট করে দিল। তাহলে যদি এখানে আমি এখানে এ দিই 20, তাহলে এ দেখছিস খুব স্পিডে এটাকে 20 বার কমপ্লিট করে দেবে। 20 বার কমপ্লিট করে দিয়ে এ আবার থেমে যাবে, ঠিক আছে। তাহলে মাল্টিটাস্কের মধ্যে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট মোটামুটি করে নিয়েছি। কি কি করলাম যদি আরেকবার দেখে নিই, বিহেভিয়ার করেছি, বিহেভিয়ার অ্যাট্রিবিউট, তার অ্যাট্রিবিউট ভ্যালু দুরকম পড়লাম, এক হচ্ছে স্ক্রল, এক হচ্ছে অল্টারনেট, এক হচ্ছে ডাইরেকশন, লেফট রাইট আপ ডাউন। লুপ হচ্ছে যতবার ইচ্ছা আমরা দিতে পারি, স্ক্রল অ্যামাউন্ট যত স্পিডে আমরা করতে চাইছি তত স্পিডে দেবো। যদি এখানে 500 দিতাম তাহলে 5 সেকেন্ডের মধ্যে আমাদের থামিয়ে দিত, ঠিক আছে। তো এরকম দ্বারা হয়ে গেল আমাদের মার্কুটাকের কাজ। আর একটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা এখন ধারা ওটা পরবর্তী কাজের জন্য ব্যবহৃত হয়, নেম আইডি কিছু আমরা লাগবে না এখন। টেক্সট এরিয়ার মধ্যে মূলত আমরা টেক্সট রাখতে পারি, যেমন এখানে যদি আমি লরেম দিয়ে 20 দিয়ে দিই তাহলে আমার একটা টেক্সট এরিয়া দিয়ে দেবে, এইরকম দ্বারা একটা টেক্সট এরিয়া দিল, ঠিক আছে। এর ভিতরেও কিন্তু ওই প্রি ট্যাগটা থাকে, ঠিক আছে, এর ভিতর কিন্তু কি না, বাই ডিফল্ট কোনটা থাকে, প্রি ট্যাগ থাকে, দেখতে পাচ্ছি এর ফন্ট আর এর ফন্ট একই রকমের, ঠিক আছে। তো এর ভিতরে আর একটা কি জিনিস, এখানে কার্সার আমি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারি, যার পর থেকে ইচ্ছা আমি যা কিছু টাইপ করতে পারি, এ আমায় এরিয়া বাড়াতে কমাতে দেয়। এর ভিতরে অটোমেটিক স্ক্রল বার চলে আসে, চাইলে আমি এর গোটা টেক্সটটাকে কেটে দিতে পারি, এখানে আমি আমার নিজের মতো যা কিছু টাইপ করতে পারি, ঠিক আছে। তো আজকে মূলত আমাদের এই জিনিসগুলো কভার হয়ে গেছে। সমস্ত কিছুই মূলত আমরা এইচটিএমএল এর মধ্যে যা কিছু জানার দরকার এবং যেগুলো আমাদের তেমন লাগে না সেগুলো মোটামুটি কিছু জিনিস জেনে নিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। এগুলো প্র্যাকটিস করতে থাকো, তার মধ্যে মধ্যে আরো আমাদের ভিডিও আসতে চলেছে, যেমন ইউআই ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইনের ভিডিও চলে আসতে চলেছে, যার মধ্যে আমরা ওয়েবসাইট ডিজাইন করবো, অ্যাপ ডিজাইন করবো, সমস্ত কিছু শিখবো। অ্যান্ড সিএসএস এর ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর শর্ট ভিডিও তো আসতেই থাকবে, যেগুলোর মাধ্যমে আমরা এইচটিএমএল কভার করবো, দেন সিএসএস এর কিছু পার্ট কভার করবো, জাভাস্ক্রিপ্ট এইরকম দ্বারা কভার করতেই থাকবো। তো এইভাবে শর্ট ভিডিওর মাধ্যমে আমরা কিছু কিছু ভালো ভালো ইনফরমেটিভ জিনিসগুলো পড়বো, যেগুলো আমরা বড় ভিডিওর মধ্যে পড়তে পারবো না। অ্যান্ড বড় ভিডিও তো আসতেই থাকবে। তো চালু করে দাও, কোড চালু করে দাও, নিজে লিখতে চালু করে দাও, দেখো দেখে একটা করে ট্যাগ দেখো, যেমন টেবিল ট্যাগ দেখো, নিজে ভিডিও পজ করে দাও, করে কোড খুলে নিজে কোড করো, টেবিল টেবিল টিআর টিডি টিএইচ, ঠিক আছে, এগুলো দিয়ে অবশ্যই টেবিল বানিয়ে নাও। তারপর যখনই ওয়েল এর পার্ট চলছে, ওয়েল ইউএল এলআই তিনটে প্র্যাকটিস করে চলে এসো, ইমেজ চলছে ইমেজ প্র্যাকটিস করে চলে এসো, এগুলো তো প্র্যাকটিস তো করতেই হবে, না হলে তো এটা তো একদম বেসিক জিনিস। অ্যান্ড এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আর এগুলো যেগুলো ছিল না এখানেও তেমন দ্বারা কিছু জিনিস করিয়ে দিলাম, যেমন দ্বারা কি কি করালাম, সেটা হচ্ছে এই ডিটেলস সামারি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এই জিনিসগুলো, অ্যান্ড এখানে একটা জিনিস করিয়েছিলাম যেটা হচ্ছে লেভেল ট্যাগ, এগুলো অবশ্যই প্র্যাকটিস করো, অ্যান্ড যেখানগুলো আটকাবে আবার অবশ্যই কমেন্ট